কলেজের সবার সামনে রায়ান সাবিকে অনেকগুলো ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছে। কলেজের সবাই অবাক, কেউ কিচ্ছু বলতে গিয়েও বলতে পারছে না, কারণ রায়ানের বাবার এই কলেজটা। সাবি নিচের দিকে তাকিয়ে শুধু চোখে পানি ফেলছে। ও ভাবেনি রায়ান এতটা রেগে যাবে। রায়ান সাবির কাজিন, সাবির চাচুর ছেলে। ওরা একই বাসায় থাকে। সাবি ছোট থেকে রায়ানকে ভালোবাসে। রায়ান কোনো দিনও সাবিকে পাত্তা দিত না, সব সময় ইগনোর করত। আর আজ গোটা কলেজের সামনে সাবিকে থাপ্পড় মেরেছে। সাবি কাঁদতে কাঁদতে বাসায় চলে গেছে। রায়ান, কাজটা তো তুই ঠিক করলি না। তুই কোনো কথা বলবি না। ও প্রতিদিন এমন করে কি পেয়েছে? ও আমাকে, আমার মান সম্মান নিয়ে ও আজ খেলছে। তুই জানিস ও আজ কি করেছে? কি করেছে বল তো শুনি। একটু আগে ও আমার সব ফ্রেন্ডদেরকে গিয়ে বলেছে আমি নাকি ওকে ভালোবাসি, ওর জন্যে নাকি আমি মরে যেতেও পারি। সামনের মাসে নাকি আমাদের বিয়ে। ওকে ধরে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। তাও তোর ওকে মারাটা ঠিক হয়নি। বাসায় গেলে তোর কি হবে ভাব একবার। রায়ান অনেক রাগ নিয়ে কলেজ থেকে চলে আসে। রায়ান চৌধুরী, রোহান চৌধুরী, ওরা দুই ভাই। রায়ান ছোট, ওর রাগটা একটু বেশি। যখন রাগ করে নিজের মধ্যে থাকে না। সাবিনা সাবি, রায়ানের চাচুর মেয়ে। ওদের বাসায় একটাই মেয়ে, তাই ছোট থেকে ও অনেক আদর পেয়ে বাদর হয়েছে। এক কথায় বলতে গেলে সাবির কথায় পুরো বাড়ি চলে। সাবি যা বলে সবাই তাই করে। সাবি কলেজ থেকে বাসায় যায়, গিয়ে পুরো বাড়ি মাথায় তুলে নেয় চিল্লিয়ে। ওর চিৎকার শুনে সবাই চলে আসে। কি হয়েছে আমার আম্মুটার? রেগে আছে কেন? তোমার ছেলে কলেজের সবার সামনে আজ আমাকে মেরেছে। সবাই অবাক ওর কথা শুনে। যেই মেয়েকে আজ পর্যন্ত কেউ ধমক দেয়নি, তাকে আজ রায়ান মেরেছে। কি বলিস? আজ বাদুরটা বাসায় আসুক, মজা বোঝাবো। মা, তুই চিন্তা করিস না, ওকে আজ আসতে দে বাসায়। আম্মু তুমি চিন্তা করো না, রায়ান বাসায় আসুক, ওকে মজা বোঝাবো। বিকাল ঘনিয়ে রাত হয়ে গেল, রায়ান এখনো বাসায় আসছে না। সাবি শুধু অপেক্ষা করছে রায়ান কখন বাসায় আসবে আর ওকে কখন বড় আপু মারবে। সবাই রায়ানের অপেক্ষা করতে করতে রাত 10:45 রায়ান বাসায় আসে। ও আসতে না আসতেই বড় আপু রায়ানকে সজোরে থাপ্পড় মারতে থাকে। কেউ বাধা দিচ্ছে না, কারণ সবাই জানে বাধা দিয়েও লাভ নেই। বড় আপুর জেদ অনেক। সাবিকে কেউ কিছু বললে তাকে বড় আপু খুনও করে ফেলতে পারে। সাবি বড় আপুর হাত ধরে বলে, হয়েছে বড় আপু, আর মারতে হবে না। আম্মু তুমি আমার হাত ছাড়াও, ও আজ আমার কলিজায় হাত দিয়েছে, ওকে আজ আমি মেরেই ফেলবো। বড় আপু গো, ওকে মেরে ফেললে আমার কি হবে গো? আমি তো বিধবা হয়ে যাব। আমি বিয়ের আগে বিধবা হতে চাই না। সাবির কথায় বড় আপু রায়ানকে আর মারে না। অনেক ভেবে ওর বড় আপু বলে, ঠিক আছে, বাট আজ রাতের খাবার রায়ানের অফ। ওকে কেউ যদি খাবার দাও তাহলে তার 2 দিন খাওয়া অফ। বড় আপুর কথায় পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেছে। কারো মুখে কোনো কথা নেই। সাবি তো মনে মনে অনেক খুশি, রায়ানকে মার তো খাওয়াতে পেরেছে। রায়ান ওর রুমে চলে যায়। যে যার মতো করে খেয়ে চলে যায় রুমে। পেটের ক্ষুধায় রায়ান ঘুমোতে পারছে না। সারা দিন বেচারা কিচ্ছু খায়নি। রাত 1:27 সাবি রান্নাঘরে গিয়ে চুপি চুপি খাবার নিয়ে রায়ানের ঘরে যায়। এই খেয়ে নে কুত্তা হারামি। তুই এখানে কেন? যা আমার সামনে থেকে, আউট। তুই না খেলে আমি কষ্ট পাবো যে। তোর কষ্টে আমার কিচ্ছু যায় আসে না, যা এখান থেকে। আরে শুধু কি আমি কষ্ট পাবো, আমাদের বাচ্চারাও যে কষ্ট পাবে। কি? এই হারামি আসতে ছিলা, মুখে পোকা ঢুকবে, পরে আমার প্রবলেম হবে। ফালতু বকবক বাদ দিয়ে আমার রুম থেকে যা বলছি। রাগ করো কেন বেবি? খেয়ে নাও, আমি চলে যাব, থাকতে আসিনি। খাবো না আমি, তুই যা। তুই না খেলে আমার বাচ্চা ছেলেমেয়ের কষ্ট হবে রে। শুধুমাত্র তোর জন্য আমি এতগুলো মানুষকে কষ্ট দিতে পারবো না। রায়ান বুঝতে পারছে এখন না খেলে এই বকবক এখান থেকে যাবে না, তাই বাধ্য হয়ে লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিল। সেই তো খেলি এতগুলো মানুষকে 20 মিনিট কষ্ট দিয়ে, শয়তান একটা। তোর কথা মতো খেয়েছি, এবার তুই যা এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, শোন, রাতে আবার কোনো পেতনিকে নিয়ে স্বপ্নের রাজ্যে চলে যাস না যেন। সাবি, তুই যাবি এখান থেকে? সাবি দৌড়, ওকে আজ আর কে পায়। রুমে গিয়ে সাবি ভাবছে কিভাবে রায়ানকে শায়েস্তা করতে পারে। 1 ঘন্টা ভেবে একটা আইডিয়া পেল। সকাল সকাল সাবি ঘুম থেকে উঠে রেডি হয়ে নেয় কলেজে যাবার জন্য। সাবির মা অনেক বলেছে ব্রেকফাস্ট করে কলেজে যেতে, কিন্তু কারো কথা সাবি শোনে না।
কলেজে এসে শাহিন সাবির বেস্ট ফ্রেন্ড। এর সাথে আলোচনায় বসেছে কিভাবে রায়ানকে রাজি করানো যায়, কি কি করলে রায়ান সাবিকে লাভ করবে। শাহিন বলল, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। তোর ফালতু বুদ্ধি শুনে কালো সব বলেছি রায়ানের বন্ধুদের, তারপরেও আমাকে মেরেছে। তোর বুদ্ধি নিয়ে তুই থাক হারামি। আরে পাখি শোন, রাগ করিস না প্লিজ। তোর বুদ্ধি শুনে যদি রায়ান আমাকে আবার মারে তাহলে তোকে পিটিয়ে ভর্তা বানিয়ে ইঁদুর দিয়ে খাওয়াবো। ওকে, আগে শোন কি বলি। ওকে বল। তুই আজ থেকে রায়ানের পেছনে আটার মতো লেগে থাকবি। যখন দেখবি রায়ান তোর প্রতি দুর্বল হয়ে পড়েছে তখন থেকে তুই ওকে এড়িয়ে চলবি, কথা বলা কমিয়ে দিবি। তাহলে তোর শুনতে বুঝতে পারবে এবং তোকে লাভ করবে। এবার বল বুদ্ধিটা কেমন হলো? বেশি খারাপ না, ভালোই। ওকে, তোর কথা মতোই কাজ করব। কতদিন এমন করতে হবে তাই বল। বেশি না, তোকে আমি 1 মাস টাইম দিচ্ছি, এর মধ্যেই কাজ হবে ইনশাল্লাহ। যদি না হয় তোকে আমি কুচি কুচি করে কুকুরকে দিয়ে খাওয়াবো। আর কাজ হলে আমাকে কি দিবি বল? তুই আবার কি চাস? তোর ওই বান্ধবীকে আমার চাই। কোন বান্ধবী? নীলাকে চাই আমার। ওলে বাবালে, তাই নাকি? এত দূর কবে কবে গেলি? তুই জান সেটা আমি জানি, এখন অভিনয় করিস না। ওকে, আগে রায়ান রাজি হোক, পরে তোরটা দেখতেছি। ওকে চল, ক্লাসে যাবি না? না রে, আজ আর মুড নেই ক্লাস করার। তাহলে তুই এখন কি করবি? বাসায় চলে যাব, ভালো লাগতেছে না। রায়ানও কলেজে আসছে না, বাসায় গিয়ে দেখি কি করছো। ওকে চল, বাই, দেখা হবে। ওকে বাই। বাসায় এসে দেখি সবাই মুখ কালো করে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। আমার কেমন কেমন জানি লাগছে। বড়াম্মু কান্না করছে, তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, কি হলো? সবাই মুখ এমন কালো করে রেখেছো কেন? কি হয়েছে? সবাই নিশ্চুপ। আজব তো, আমি কিছু জিজ্ঞেস করেছি, তোমরা কথা বলছো না কেন? শোনো গো ছোট মা, রায়ান বাবার খুব অসুখ, তারে নিয়ে বড় সাহেবরা হাসপাতালে গেছে। কি? না, রায়ানের কি হয়েছে? জলদি বলো। হ্যাঁ, অনেক জ্বর আইছে। সকালে বড় আম্মা যায় দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে অনেক ডাকাডাকি করছে কিন্তু উঠে নাই। পরে ওনারা হাসপাতালে নিয়ে গেছে। কোন হসপিটালে আছে? মামুনির কাছে থেকে হসপিটালের নাম শোনার সাথে সাথে ব্যাগ ফেলে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। মামুনি পেছন পেছন অনেক ডাকছে। আমি কোনো সাড়া না দিয়ে নিজেই ড্রাইভ করতে করতে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। সরি জান, আমি জানতাম না তুই অসুস্থ হয়ে পড়বি। জানলে বরাবর কাছে থেকে তোকে মার খাওয়াতাম না। তুই তো না খেয়ে থাকলে তোর এমন হয়, তাই আমি রাতে খাবার চুরি করে তোকে খাইয়েছি। তাহলে এমন হলো কেন? তার মানে তুই কাল সারাদিন না খেয়েছিলি। কেন এমন করলি তুই? কেন? কান্না করছি আর হাজারো চিন্তা করছি রায়ানের জন্য। আল্লাহ, তুমি আমার রায়ানকে ঠিক করে দাও, তোমার কাছে আর কিচ্ছু চাই না। এসব হাজারো চিন্তা করতে করতে হসপিটালে এসে গেলাম। বাইরে রোয়ান ভাইয়া ছিল, তাই আমায় বেশি কিছু করতে হয়নি। ভাইয়া রায়ানের কাছে আমাকে নিয়ে গেছে। রায়ান ঘুমাচ্ছে। আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ডক্টর কি বলেছে ভাইয়া? ওর কিছু হবে না তো? ও ঠিক হয়ে যাবে তো? তুই চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। ডক্টর মেডিসিন দিয়েছে, বলেছে ঠিক হয়ে যাবে। আমি রোহন ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করছি। আর সব দোষ আমার, এসব আমি বলেছি। রোহন ভাইয়া আমাকে নানানভাবে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এর মাঝে বড়ব্বু এসে এমন কথা বলবে আমি স্বপ্নেও ভাবিনি। তুই কোনো চিন্তা করিস না, ওর কিছু হবে না। এই বাদরটা সব সময় এমন করে। ওকে মেরেছি, কালকে রাতের খাবার অফ করে দিয়েছিলাম, তাই এমন হয়েছে। তুই একদম ওকে নিয়ে চিন্তা করবি না। মনে মনে বলছি, বড়ব্বু গো, ও কাল সারাদিন কিছু খায়নি, তাই ওর এমন হয়েছে, আমি জানি। প্রায় আধা ঘন্টা পর রায়ানের জ্ঞান ফেরে। ও চোখ খুলে চেয়ে দেখে আমরা সবাই ওর পাশে। বড়ব্বু, আমি, রোহান ভাইয়া। রায়ান কিছু বলছে না, শুধু আমাদের দিকে চেয়ে আছে আর দেখছে। ও হয়তো ভাবেনি ওর এমন অবস্থা হবে কালকে সারাদিন না খেয়ে থাকায়। রায়ানের জ্ঞান ফিরতে দেখে আমি একটা জোরে নিঃশ্বাস নিলাম। রায়ান আমাদেরকে দেখে আস্তে আস্তে উঠে বসতে লাগলো। তারপর রোয়ান ভাইয়া ওকে সাহায্য করলো বসতে। বড়ব্বু মুখটা কালো করে বাইরে চলে গেল। আমি রায়ানকে কি বলবো নিজেও ভেবে পাচ্ছি না, কারণ আমার জন্যই আজ ওর এই অবস্থা। কেন জানি নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আমি কখনো ভাবিনি আমার জন্য ওর আজ এমন অবস্থা হবে। আমি নিচের দিকে তাকিয়ে কাঁদছি। রোয়ান ভাই আমাকে কাছে ডাকলো। আশ্চর্য, হারামিটা আমার দিকে তাকাচ্ছে না। এই মুহূর্তে আমার মনে হচ্ছে রায়ানের মাথায় 4টা ইটা ভাঙতে। রোহান ভাইয়া আমাকে রায়ানের পাশে বসিয়ে বাইরে চলে গেল। আমি কোনো কথা বলছি না, কারণ আমার অনেক রাগ হচ্ছে রায়ানের উপর। হারামিটা এখনও চুপ করে আছে।
আমার মনে যাচ্ছে ওকে ধরে একটা ঘুষি দিতে, কিন্তু দিতে পারছি না কারণ ও অসুস্থ। অনেকক্ষণ হয়ে গেল, এখনও কেউ কারোর সাথে কথা বলছি না। নীরবতা ভেঙে রায়ান বলে উঠল, তুই এখানে এসেছিস কেন? নাটক দেখতে নাকি? রায়ান আমাকে এমন কথা বলবে আমি কখনো ভাবিনি, তাই নিচের দিকে চেয়ে কাঁদছি। কত কষ্ট করে হারামিটাকে দেখার জন্য কলেজ থেকে নিজে ড্রাইভ করতে করতে হসপিটালে আসলাম, আর এখন সে আমাকে এ কথা বলছে। কচু গাছে দড়ি দিয়ে মরতে ইচ্ছে করছে। আমার নীরবতা দেখে রায়ান আরও বলতেছে, এখানে কি তুই নাটক করতে এসেছিস? কথা বলছিস না কেন? রাস্কেল কোথাকার! আবার ন্যাকামো করে কাঁদছিস কেন? যা এখান থেকে। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই রাগের মাথায় বলে ফেললাম, ও হ্যালো, ন্যাকামো আমি না, তুই করছিস। আজ আর ঢং করিস, অজ্ঞান হওয়ার ভাব করস। আমি বুঝি না? আমি সবই বুঝি। আজ বাসায় যেতে দে, বাসায় গিয়ে সবাইকে বলে দিব তুই এতক্ষণ অ্যাক্টিং করছিলি। আর শোন, আমি রাস্কেল না, তুই রাস্কেল। সাবির মুখ থেকে এসব কথা শুনে রায়ানের অনেক রাগ উঠে যায়, তাই রাগের মাথায় রায়ান সাবিকে কষিয়ে দুটো থাপ্পড় মারল। সাবি করুণ দৃষ্টিতে রায়ানের দিকে তাকিয়ে রইল। সাবি ভাবে নাই আবারও রায়ান তাকে থাপ্পড় মারবে। হারামি কুত্তা, তুই নাকি অসুস্থ, তাহলে এত জোরে মারলি কিভাবে? অনেক রাগ নিয়ে সাবি হসপিটাল থেকে বেরিয়ে যায়। রাগের মাথায় অনেক জোরে গাড়ি ড্রাইভ করছে। সাবি কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে তাও জানে না। ওর মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, রায়ান কেন ওকে শুধু শুধু মারলো? ওকে কিছু বলেছিল? রাগের মাথায় অনেক জোরে গাড়ি ড্রাইভ করছে আর নানান কথা চিন্তা করছে। এর মাঝে ওর মনে পড়ে গেল শাহিনের কথাটা। শাহিন বলেছিল রাইহানের পিছে আঠার মতো লেগে থাকতে। সাবির রাগটা একটু কন্ট্রোল করার চেষ্টা করছে। অনেকক্ষণ পর ওর রাগটা একটু কমলো। তারপর গাড়ি নিয়ে সোজা বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখলো সবাই ডাইনিং রুমে বসে আছে। সাবিকে দেখে মামনি বড় আম্মু দৌড়ে এসে জিজ্ঞেস করছেন রায়ান কেমন আছে। তোমরা সবাই চিন্তা বাদ দাও, রায়ান একদম ঠিক আছে। হারামিটা ঠিক না থাকলে কে থাকবে? যে জোরে জোরে থাপ্পড় মারে, বাবা গো বাবা। তোর এসব থাপ্পড়ের জবাব আমি একদিন দিব, তুই শুধু ওয়েট কর সেই দিনটার জন্য। ঠিক আছে, তুমি যাও নিজের রুমে গিয়ে ফ্রেশ হও, তারপর কিছু খাবে। সারাটা দিন তো কিছুই খাওনি। কে বলেছে খাইনি? দুটো থাপ্পড় খেয়েছি। ওকে মামুনি, আমি এখনই যাচ্ছি, অনেক ক্ষুধা লেগেছে। আর বড়াম্মু, তুমি কোনো চিন্তা করো না, রায়ান একদম ঠিক আছে। চিন্তা না করলেও চিন্তা কোথা থেকে আসে জানি না রে মা। আমার ছেলেটার কিছু হলে আমি বাঁচবো না। আরে আমার পাগলি আম্মুটারে, ওর কিছু হয়নি, একদম ঠিক আছে। আমি নিজের চোখে এক্ষুনি দেখে আসলাম। ঠিক আছে রে মা, তুই ফ্রেশ হয়ে নিচে আয়, খাবি। সাবি নিচের রুমে গিয়ে ভাবছে সাদিয়াটা ইদানিং রায়ানের পেছনে লেগে থাকে। আমার তো গা পুরো জ্বলে যায়, মনে চায় সাদিয়াকে ধরে ইচ্ছে মতো কেলাতে। ফজিলটা সারা দুনিয়াতে এত ছেলে থাকতে আমার রায়ানের পেছনে পড়ে আছে। না, আর ভাবতে হবে না, শাহিনের বুদ্ধিটা ব্যাটার। এখন আমাকে ওর বুদ্ধি কাজে লাগাতে হবে। আজ থেকেই শুরু করে দিব। সাবি ফ্রেশ হয়ে নিচে গিয়ে হালকা নাস্তা করে ছাদে চলে যায়, কারণ বিকেলবেলা ওর ছাদে থাকতে অনেক ভালো লাগে। বিকেলবেলা সবাই ছাদে চলে আসে, সবার সাথে অনেক গল্প করে সাবি। কিন্তু আজ শুধুমাত্র রায়ানের জন্য এসব হচ্ছে। ও অসুস্থ না থাকলে এখন সবাই ছাদে থাকতো, অনেক আড্ডা দিত। মামুনি, রোহান ভাইয়া, আন্নি। বিকেল 4:30টার সময় রায়ানকে রোহান ভাইয়া বড় আব্বু বাসায় নিয়ে আসে। রায়ানকে দেখে আমি নিচে দৌড়ে চলে আসলাম। ডাইনিং রুমে সবাই রায়ানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আমি মনে মনে বললাম এটাই বেটার টাইম রায়ানকে হাতে আনার মতো। আমি রায়ানকে ধরে ধরে ওর রুমে নিয়ে যাচ্ছি। রায়ান অনেক মানা করছিল আমাকে, কিন্তু আমি রায়ানের কোনো কথা না শুনে ওকে ওর রুমে নিয়ে গেলাম। তারপর খাটে বসিয়ে দিয়ে যেই রুম থেকে বেরোতে যাব তখন ও আমাকে ডেকে বলল, কি ব্যাপার, তুই আজকাল আমার এত সেবা করছিস কেন? বারে, আমার হাজবেন্ডের সেবা করবো না তো কার সেবা করবো শুনি? তুই তো আমার একমাত্র বর। দেখ, একদম ফালতু বকবক করবি না। এমনিতে আমার শরীরটা অনেক খারাপ, এর মধ্যে তোর বকবক আমি শুনতে বাধ্য নই। সো এখান থেকে যা, আর আসবে না এখানে, আউট। আরে বাবুটা আমার রাগ করে কেন? তুই কি এখান থেকে যাবি নাকি আর একটা থাপ্পড় মারতে হবে তোকে? রায়ানের মুখে থাপ্পড় মারার কথাটা শুনেই আমি দৌড় দিলাম। হারামিটা দিতেও পারে থাপ্পড়, ওর মনে কোনো মায়া দয়া নেই। আজ পর্যন্ত আমাকে কেউ মারেনি, শুধু ও মেরেছে। ওকে শাস্তি আমি দিবই। নিচে এসে দেখি বড় আম্মু রায়ানের জন্য স্যুপ বানাচ্ছে। স্যুপ বানানো শেষ। যখনই রায়ানের জন্য নিয়ে যেতে লাগলো তখনই আমি, বড় আম্মু
আম্মুর কাছে থেকে স্যুপের বাটিটা নিয়ে বললাম, আরে আরে বড় আম্মু, তুমি কি করছো? আমি থাকতে তুমি কেন কষ্ট করবা? দাও, আমি রায়নকে স্যুপটা খাইয়ে দিয়ে আসছি। বড় আম্মুর অন্য কাজ থাকার কারণে আমাকে আর মানা করেনি। আমি রায়নের রুমে যাচ্ছি। রায়ন কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। আমি বাহির থেকে কান পেতে কথাটা শোনার চেষ্টা করছি। রায়ন ফোনে বলছে, আরে সাদিয়া, তুই কোনো চিন্তা করিস না, আমি এখন ঠিক আছি। কাল পরশু থেকে কলেজে যাব। এখন রাখছি, বাই। ও এই কথা, তুই সাদিয়া পেতনির সাথে কথা বলতেছিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। তারপর আমি সুপের বাটিটা হাতে নিয়ে নিচে রান্নাঘরের দিকে গেলাম। দেখলাম ওখানে বড় আম্মু ছিল না। তারপর মরিচের গুঁড়ো সুপের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে বাটিটা নিয়ে রায়নের ঘরে গেলাম। রায়ন আমাকে দেখে ভ্রু কুচকে তাকিয়ে রইল আর বলল, এ কি, তুই এখানে? আর তোর হাতে এটা কিসের বাটি? বড় আম্মু তোর জন্য এটা পাঠিয়েছে আর খেয়ে নিতে বলেছে। তোকে দিয়ে পাঠাতে গেল কেন? আম্মু আসতে পারলো না? বড় আম্মু তো আর তোর মতো বসে বসে খায় না, তার অনেক কাজ আছে, সে কাজ করতেছে, তাই আমি নিয়ে আসছি। এনি প্রবলেম? নো প্রবলেম, বাড়িটা দে আমাকে, খুব ক্ষুধা লেগেছে। আর শোন, তুই ঘর থেকে যা, না হলে সুপের বাটিটা তোর মাথায় ঢেলে দিব কিন্তু। সাবি কোনো কথা না বলেই ওখান থেকে চলে আসে। কিন্তু সাবি ওর রুমে যায়নি। রায়ানের রুমের দরজার পাশে দাঁড়িয়ে দেখছে রায়ান কি করে। রায়ান সুপের বাটিটা নিয়ে খেতে লাগলো। যখনই রায়ানের ঝাল লাগলো তখনই একটা চিৎকার দিল, আর বাড়ির বাকি সবাই যে যার কাজ ফেলেই ওর রুমে দৌড়ে চলে আসলো। সবাইকে একসাথে আসতে দেখে আমি নিজের রুমে গেলাম। সাবি নিজের রুমে এসে ভাবতে লাগলো কি করলো। রাগের মাথায় ঝাল না খাওয়ালেই পারতো। ধুর, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। শাহিনের কথা মতো তো কিছুই পারতেছি না। শাহিন যা বলছে তার উল্টোটা হচ্ছে। আমাকে নিজের রাগটাকে কন্ট্রোল করতে হবে, তারপরে রায়নকে কাছে পাবো। সবাই রায়ানের অবস্থা দেখে অবাক হয়ে গেল। তারপর বড় আম্মু বলতে লাগলো, কি রে, কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? আম্মু আম্মু, অনেক ঝাল লাগছে আমার, আমি কথা বলতে পারতেছি না। বড় আম্মু তো অবাক, ঝাল তো দেয়নি সুপে, তাহলে রায়ানের ঝাল লাগছে কেন? আমি তো তোর স্যুপের মধ্যে ঝাল দেইনি, তাহলে তোর ঝাল লাগছে কেন রে বাবা? আমি কিচ্ছু জানি না আম্মু, আমার অনেক কষ্ট লাগছে, প্লিজ তাড়াতাড়ি কিছু একটা করো। সবাই প্রায় পাগলের মতো ছোটাছুটি করছে রায়ানের ঝাল কমানোর জন্য। মামনি গিয়ে চিনি নিয়ে আসলো। রায়ান প্রায় পাগলের মতো হয়ে গেছে। তারপর কোনো মতে চিনিটা খেয়ে একটু বেটার ফিল করছিল। রায়ান মনে মনে বলতে লাগলো, সাবি, তোকে তো আমি ভালো করে মজাটা বোঝাবো। এটাই তোর ভালোবাসা, তাই না? তোর ভালোবাসার শাস্তি তোকে পেতে হবে, ওয়েট কর। কি রে বাবা, ঝালটা কি কমলো? মামনি, এখন আমি ঠিক আছি, তোমরা এখন যাও প্লিজ, আমি একটু একা থাকতে চাই। মামনি আর বড় আম্মু রায়ানের রুম থেকে বেরিয়ে গেল। রায়ান মনে মনে ভাবছে সাবির ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নেবে, তারপর তাকে অনেক শাস্তি দিবে, হেন তেন। তারপর রায়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে ফোন টিপতে বসলো। আর এদিকে সাবি ভাবছে কি করবে। আবার রায়ানকে সরি বলতেই হবে। যেই ভাবা সেই কাজ, দিল এক দৌড় রায়ানের রুমে। রায়ানের রুমে গিয়ে সাবি দেখে রায়ান ফোন টিপছে। সাবিকে দেখে রায়ান একটুও রিয়াক্ট করলো না, বরং মনে মনে ভাবছে সাবিকে শাস্তি দিবে, তাই এখন থেকে রায়ান নাটক শুরু করে দিল। সাবিকে অবাক করে দিয়ে রায়ান বলল, কি হলো, তুই হঠাৎ আমার রুমে? সাবি একটু অবাকই হচ্ছে রায়ানের ব্যবহারে। যেই রায়ান সাবির সাথে কখনো ভালো করে কথাই বলতো না, আর আজ সে এত ভালো ব্যবহার করছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তাই সাবি রায়ানকে বলল, তুই হঠাৎ করে আমার সাথে এত ভালো ব্যবহার করছিস কেন? কোনো গন্ডগোল তো আছে এখানে। সাবি, একটা কথা বলি, তুই কি আমাকে সিরিয়াসলি ভালোবাসিস? রায়ানের কথা শুনে সাবি একটু অবাকই হচ্ছে, কারণ সাবি কখনো ভাবেনি রায়ান তাকে এমন একটা কথা বলবে। তাই সাবি রায়ানকে বলল, তুই হঠাৎ করে আমার সাথে এমন ভালো ব্যবহার করছিস কেন? কি হয়েছে তোর? তুই তো কখনো আমার ভালোবাসার পাত্তাই দিতি না, তাহলে আজ নিজে থেকে জিজ্ঞেস করছিস কেন আমি তোকে ভালোবাসি কিনা? আমি আসলে অনেক ভেবে দেখেছি, হয়তো তোর মতো করে কেউ আমাকে ভালোবাসতে পারবে না, তাই আমি আজ এখন তোকে অ্যাকসেপ্ট করে নিলাম। আই লাভ ইউ জানো। রায়ানের কথাগুলো শুনে সাবি অবাক হলেও আজ ওর অনেক ভালো লাগছে। সাবি কখনো ভাবতে পারেনি রায়ান ওকে অ্যাকসেপ্ট করবে। ওর ভালোবাসাটা রায়ান সত্যি সত্যি কি গ্রহণ করছে নাকি নাটক করছে।
রায়ান অবাক হচ্ছে, কারণ সাবি কোনো কথা বলছে না, শুধু রায়ানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তাই রায়ান আবারও বলতে লাগলো, কি হলো, তুই কি আমাকে লাভ করিস না? রায়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে সাবিকে জড়িয়ে ধরল। সাবি অবাকের চরম সীমায় পৌঁছে গেল। ওর কাছে যেন সবটা স্বপ্ন মনে হচ্ছে। তাই সাবি রায়ানকে বলল, তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? আমার তো বিশ্বাস হচ্ছে না। প্লিজ বল না, তুই সত্যি কি আমাকে ভালোবাসিস? বল না, তুই কি সত্যি সত্যি আমাকে ভালোবাসিস? প্লিজ বল। রায়ান একটু অবাকই হলো, কারণ রায়ান জানতো না সাবি ওকে এতটা ভালোবাসে। তাও রায়ান ওর দুষ্টু বুদ্ধিটা কাজে লাগালো। আমাকে যখন ঝাল খাইয়েছিস, তখন এর মজা তোকে পেতেই হবে। আমি তোকে একটুও লাভ করি না, অনেক ঘৃণা করি তোকে। রায়ান সাবিকে বলতে লাগলো, হ্যাঁ, অনেক ভালোবাসি তোকে। আরও আগে বলতে চেয়েছিলাম, কিন্তু তুই সবসময় আব্বুর কাছ থেকে আমাকে শুধু বকে খাওয়াতি, তাই আর তোকে বলা হলো না আমি তোকে কতটা ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ। সাবি খুশির ঠেলায় কান্না করে দিল আর রায়ানকে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরল। সাবির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তাই আবারও রায়ান বলতে লাগলো, কিরে, কি হলো? এবার তো ছাড়, ব্যথা পাচ্ছি তো আমি। রায়ানের এমন কথা শুনে সাবি একটু লজ্জা পেল, তারপর ওকে তাড়াতাড়ি ছেড়ে দিল। সাবি রায়ানকে ছেড়ে দিয়ে দৌড় দিল। দৌড়তে দৌড়তে একেবারে ছাদে এসে থামলো। শাহিনকে ফোন করতে লাগলো সাবি। অনেকবার ফোনটা বেজে যাওয়ার পর শাহিন ফোনটা ধরলো। হ্যাঁ দোস্ত, বল কি খবর তোর? দোস্ত, রায়ান তো রাজি হয়ে গিয়েছে। দোস্ত কি বললি তুই? আরেকবার বল। আরে কুত্তা, রায়ান সত্যি সত্যি রাজি হয়ে গেছে। ওনাকে আমাকে অনেক আগে থেকেই ভালোবাসতো। আমি অনেক দুষ্টামি করতাম, তাইও আমাকে বলেনি। দোস্ত পার্টি কবে দিবি তাই বল। পার্টি পরে দিব, আগে নীলাকে রাজি করিয়ে নিই। শাহিন তো মহা খুশি হয়ে গেল। ও তো ভুলেই গিয়েছিল রায়ান রাজি হলে সাবি নীলাকে ওর ভালোবাসার কথাটা বলবে। তাই শাহিন বলল, ওকে দোস্ত, তুই শুধু নীলাকে রাজি করালেই হবে। পার্টি আমার লাগবে না, আবার জীবনটা জুড়ে শুধু নীলা থাকলেই হবে, আর কিছুই লাগবে না। ওকে দোস্ত, এখন রাখছি তাহলে, বাই। ওকে বাই। শাহিনের সাথে কথা বলা শেষ করে সাবি ভাবতে লাগলো রায়ানের কথা। রায়ান তাকে ভালোবাসতো, কিন্তু শুধুমাত্র তার দুষ্টুমির জন্য বলতো না। এইসব হাজারো কথা চিন্তা করতে করতে সন্ধে হয়ে এলো। তারপর সাবি ঘরে চলে গেল। রাতে সবাই ডাইনিং রুমে বসে আছে। রোহান ভাইয়া মুখটাকে কালো করে বাসায় এলো। সবাই অনেক জানতে চেয়েছে কি হয়েছে রোহানের, কিন্তু রোহান ভাইয়া কারো কথার উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেল। সাবি সন্দেহের দৃষ্টিতে রোহান ভাইয়ার পিছু পিছু তার রুমে গেল। রোহান ভাইয়ার রুমে গিয়ে সাবি পুরো অবাক। রুমে গিয়ে সাবি যা দেখলো তা দেখে সাবি পুরো অবাকের চরম সীমায় পৌঁছে গেল। সাবি দেখে সাবি রোহান ভাইয়ার ঘরে গিয়ে দেখে রোহান ভাইয়া কান্না করতেছে। এই ফার্স্ট রোহান ভাইয়া কান্না করতেছে। সাবি তো পুরো হা হয়ে আছে। সাবি খেয়াল করেনি ওর পিছে পিছে কখন রায়ান আসলো। সাবিকে হা করে থাকতে দেখে রায়ান বলল, কিরে, এমন হাঁ করে আছিস কেন? মুখের মধ্যে মশা ঢুকবে তো। ওই দেখো না, রোহন ভাইয়ের কি হয়েছে, কান্না করতেছে কেন? রায়ান রোহান ভাইয়ার ঘরের দিকে উকি দিয়ে দেখে রোহান ভাইয়া সত্যি সত্যি কান্না করতেছে। রায়ান অবাক হয়ে সাবিকে বলল, কি হয়েছে রে ভাইয়ার? ভাইয়া কান্না করতেছে কেন? সেটা আমি জানি নাকি, গাধা কোথাকার। জানো, গাধা বলো না প্লিজ। তাহলে তোমাকে কি বলবো বেবি? রায়ান রাগে লোক দিয়ে ভেতরে চলে গেল। রোহান ভাইয়ার কাঁধে হাত রেখে রায়ান বলল, কি হয়েছে ভাইয়া, কান্না করতেছো কেন? সাবি দৌড়ে রোহান ভাইয়ার রুমে গেল আর রোহান ভাইয়াকে বলল, ভাইয়া গরুর মতো কান্না না করে বলো কি হয়েছে। সাবির কথা শুনে দুজনেই অবাক। রোহান ভাইয়া ভাবতেছে কান্না করবে নাকি হাসবে। রায়ান রাগে চোখে সাবির দিকে তাকিয়ে বলল, এই গাথা, তোর বুদ্ধি কবে হবে বলতো? দেখতে পাচ্ছিস কান্না করতেছে, তার মধ্যে তুই এসব ফালতু বকবক করতেছিস। কি বললি তুই? আমি ফালতু বকবক করছি? তুই ফালতু, তোর 14 গোষ্ঠী ফালতু। ওদের দুজনের ঝগড়া শুনে রোহান ভাইয়া কষ্ট চরম সীমায় পৌঁছে গেল। আর রোহান ভাইয়া মনে মনে ভাবতে লাগলো, আমি কান্না করছি, আমাকে সান্ত্বনা না দিয়ে এরা দুটো এখানে এসেছে ঝগড়া করতে। আরে ঝগড়া তো তোরা পরেও করতে পারবি, আগে তো শুনবি আমায় কি হয়েছে, কেন কান্না করছি। ওদের দুজনের ঝগড়া থামছে না, একজন আরেকজনকে বকে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলতেছে। তাই রোহান ভাইয়া রাগী চোখে ওদের দিকে তাকিয়ে বলল, তোরা দুইটা এই ঘর থেকে যা, গেট আউট। ভাইয়া আমার কোনো দোষ নেই, সব দোষ তো এই ধলা বানরের। আমি তো জানতে এসেছিলাম তুমি কেন কাঁদতেছো। সব দোষ তোর। আমি তো এখানে এসেছি ভাইয়ার কষ্টটাকে জানার জন্য।
বললেই হলো নাকি? তুই আমার পেছনে পেছনে কুকুরের মতো এসছিস, সো আমি যা বলবো তাই। কি বললি তুই? আমি তোর পেছনে কুকুরের মতো এসেছি? তুই এখান থেকে যা, আমার ভাই আমি সামলে নেব। তুই যা, গেট আউট। আজ আমার একটা ভাই নেই বলে তুই আমাকে এভাবে অপমান করলি। আমি চলে যাবো বাড়ি থেকে এক্ষুনি। আর বড় আব্বুকে বলতেছি তোর কথা, তুই আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিস। রোহান ভাইয়া কান্না করবে নাকি হাসবে ভেবে পাচ্ছে না। এদের দুটোকে মনে চাচ্ছে ধরে থাপড়াতে। রোহান ভাইয়া সাবিকে বলে, বোন, আপনার কোথাও যাইতে হইব না, এখানে আসেন, আর কারো কাছে বিচার দিতে হইব না। রায়নের কত বড় সাহস তোমার সামনে তোমার রুম থেকে আমাকে বের করে দিতে যাচ্ছে। তুমি ওর গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় লাগাচ্ছ না কেন? তোর কত বড় সাহস, তুই আমার ভাইকে বলতেছিস আমাকে থাপ্পড় মারার কথা? যা এখান থেকে, পেতনি কোথাকার। চলে যাব আমি চলে যাব, এক্ষুনি চলে যাব। আর তোর খবর আমি দেখাচ্ছি, দাঁড়া। বড় আম্মু গো! যেই সাবি বড় আপুকে ডাকতে যাবে তখনই রায়নের মুখ চেপে ধরছে। চুপ, থাপ্পড় লাগাবো, স্টুপিড গার্ল কোথাকার। আর একটা কথা বললে দুটাকেই থাপ্পড় মারবো। চুপচাপ এখানে বস আর শোন কি হয়েছে। ওকে, তুমি বলো ভাইয়া। সানিতা আরফিন বৃষ্টি, কলেজ লাইফ থেকে ওকে আমার অনেক ভালো লাগে। আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আমাদের রিলেশনশিপের আজ 4 বছর। এতদিন সব কিছু ঠিকঠাক ছিল, বাট আজকে আমি যখন অফিসে গিয়েছিলাম তখন ও আমাকে ফোন দিয়ে বলল, ওই শোনো না, বাবা হঠাৎ করে আজ আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি করব বুঝতে পারতেছি না। তুমি তো জানো আমাদের ফ্যামিলিতে এসব রিলেশনশিপ কেউ মানবে না। কি করব বলো না প্লিজ। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ কোনো একটা উপায় বের করো। কি বললা তুমি? এটা কি সত্যি, নাকি হঠাৎ করে তোমার বিয়ে ঠিক হলো কিভাবে? নাকি আগের বারের মতোই তুমি দুষ্টুমি করছো আমার সাথে? দেখো বেবি, দুষ্টুমি করো না, আমি কাজে বিজি আছি। তুমি তো জানো কত কাজ করতে হয় অফিসে, তার মধ্যে তুমি এত প্রেশার দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। এখন রাখি, বাই। ওই হারামি কুত্তা, তোর কি মনে হয় আমি তোর সাথে দুষ্টুমি করতেছি? এটা কি দুষ্টুমি করার সময়? হ্যাঁ, ওকে, তুই তোর ব্যস্ততা নিয়ে থাক, তোকে আর কিছু বলতে আসবো না। কাল যখন আমার বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাব তখন তুই ললিপপ খাইস। বাই। তুমি কি সত্যি কথা বলতেছো? সকাল পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল, তাহলে এই 2 ঘন্টার মধ্যে এমন কি হলো? আর এত তাড়াতাড়ি তোমার বাবা ছেলে কিভাবে দেখলো? ছেলে নাকি বাবা ছোটবেলা থেকে পছন্দ করে রেখেছিল, আমাকে বলেনি। যদি আমার পড়ালেখার কোনো ব্যাঘাত ঘটে সেই কারণে। এটা শোনার পর থেকে রোহানের মন খারাপ, কোনো কাজে মন বসছিল না। তাই বাসায় এসে পড়েছিল আর বৃষ্টিকে বলেছিল, তুমি কোনো চিন্তা করো না, আমি আজ রাতেই কিছু না কিছু করব। এতক্ষণ যাবৎ সাবি আর রায়ান মনোযোগ সহকারে রোহান ভাইয়ার কথাগুলো শুনতেছিল। সাবি রোহান ভাইয়াকে বলল, বাহ ভাইয়া, 4 বছর ধরে প্রেম করো আর আমাদেরকে আজকে বললা? হ্যাঁ, আমারও সেম কথাই। তুমি আমাদেরকে এতদিন বলনি কেন? তোরা অনেক ছোট, তাই তোদেরকে বলিনি এসব। আর এখন এসব বাদ দে, পারলে একটা আইডিয়া দে। আজ রাতে যে করেই হোক ওকে আমার বাসায় আনতেই হবে, না হলে ওর বিয়ে হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, সব আমি আর রায়ান করব। বাট আমাদের বকশিশ দিতে হবে, না হলে আমরা কোনো কাজ করে দিতে পারবো না। যা চাবি তাই দিব, আগে আমার কাজটা করে দে। তা ঠিক আছে, বাট আমরা তো বৃষ্টি আপুকে কখনো দেখিনি। তুমি বৃষ্টি আপুকে আমাদের সাথে কথা বলিয়ে দাও ভিডিও কলে, আর বাকিটা আমরা রাতে দেখতেছি। এতক্ষণে একটা ঠিক কথা বলছিস রায়ান। রায়ান সবসময় ঠিক কথাই বলে, শুধু ভুল মানুষের কাছে মনে হয় রায়ান ভুল বলছে, তাছাড়া আর কিছুই না। বুঝলি মিস বকবক পেতনি কথাকার? কি বললি তুই? আমি বকবক করি আর আমি পেতনি? তুই পেতনি, তোর 14 গোষ্ঠী পেতনি। ভুলে যাস না আমার 14 গোষ্ঠীর মধ্যে তুইও আছিস, তাহলে তুই পেতনি। ইয়াহু ইয়াহু। শুরু হয়ে গেছে আবার দুজনেই ঝগড়া। রোহান ভাইয়া ধমক দিয়ে দুজনকেই বলল, ওই তোরা দুটো থাম, এবার বৃষ্টি কল ধরেছে, নে কথা বল ওর সাথে, আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। বৃষ্টি আপুর সাথে অনেকক্ষণ যাবৎ আমি আর রায়ান কথা বললাম। বৃষ্টি আপুর সাথে কথা বলে মনে হলো বৃষ্টি আপু রোহান ভাইয়াকে অনেক লাভ করে। রোহান ভাইয়াকে ছাড়া ও অন্য কাউকে বিয়ে করবে না। তাই আমি, রায়ান, রোহান ভাইয়া 3 জন মিলে একটা বুদ্ধি বের করলাম। সাবি, তুই পারবি তো কাজটা করতে?
আমি কিন্তু পারবো। পারবো, বাট অনেক ভয় করছে। বৃষ্টি আপুর বাবা যা ডেঞ্জারাস, যদি আমাকে মেরে ফেলে তখন আমার কি হবে, আমার ছেলে মেয়েদের কি হবে? রায়ান আর রোহান ভাইয়া সাবির কথা শুনে পুরো থ হয়ে বসে আছে। কি বলে এই বাচ্চা মেয়েটা? রায়ান মজা নিয়ে বলল, এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোর কিছু হবে না। আমি থাকতে কিছু হতে দেব না তোর। বৃষ্টি আপুর বাবা তোকে মারবে না। ওকে, তাহলে ওই কথাই থাক, রাতে সব হবে। এখন রাত প্রায় 8টা বাজে। আমাদের কথা মতো আমরা বৃষ্টি আপুর বাসায় এসে পৌঁছালাম। এখন বাসার কলিং বেল চাপলাম আর মনে মনে দুজনে অনেক দোয়া পড়তে থাকলাম। হায় আল্লাহ, এ কি হলো? দরজা খুলছে বৃষ্টি আপুর বাবা। বৃষ্টি আপুর বাবাকে দরজা খুলতে দেখে আমরা দুজনেই বাকরুদ্ধ হয়ে গেলাম। কথা বলার শক্তিটুকুও পাচ্ছি না। আমাদের দুজনকে চুপ থাকতে দেখে বৃষ্টি আপুর বাবা বলে উঠল, কাকে চাই আর কে তোমরা? সাবি রায়ানের দিকে চেয়ে দেখে ভয় বোকার মতো নিচের দিকে চেয়ে আছে। তাই সাবি বৃষ্টি আপুর বাবাকে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমরা বৃষ্টির ফ্রেন্ড। মনে মনে বলছি আল্লাহই জানে বিশ্বাস করবে নাকি না, যে ডেঞ্জারাস লোক। ইস, মন চাচ্ছে টাক মাথাটা ডিম দিয়ে ফাটিয়ে ফেলি। আগে বলবে তো তোমরা বৃষ্টির ফ্রেন্ড। আসো আসো, ভিতরে আসো। যে আমরা দুজন ভেতরে ঢুকতে যাব তখনই উনি আবার থেমে গিয়ে বলল, তোমার সাথে এই ছেলেটিকে? সাবি কি বলবে ভেবে পাচ্ছে না, তাড়াহুড়ো করে বলেই ফেলল, আঙ্কেল ও আমার হাজবেন্ড। সাবির কথা শুনে রায়ান আকাশ থেকে পড়ল। এমন এক ভাব দেখাচ্ছে মনে হচ্ছে সাবি রায়ানের কিছুই না। সাবি মনে মনে বলতে লাগলো, বেটা এভাবে তাকিয়ে আছিস কেন? নিজে তো কিছু একটা বলতে পারলি না, যা বলার আমিই সব বলতেছি, আবার এভাবে তাকিয়ে আছে শালা। মন চাচ্ছে তোর চোখ দুটো তুলে মার্বেল খেলি। ও আচ্ছা, তা কবে তোমাদের বিয়ে হয়েছে মা? এই তো কিছুদিন আগে আঙ্কেল। তারপর আঙ্কেল আমাদের দুজনকে ভেতরে নিয়ে গেল। আমাদের দুজনকে দেখে বৃষ্টি আপু দৌড়ে আসলো আর বলল, আরে সাবি, কেমন আছিস? ভাইয়া ভালো আছেন আপনি? হ্যাঁ, আমরা ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাবা, কাল তো আমার বিয়ে, আমার তো কোনো ফ্রেন্ড নাই। সাবি আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওকে আমি ইনভাইট করছি। ওর সাথে ওর হাজব্যান্ড কেউ, ওরা আজ আমাদের বাসায় থাকবে। তুমি কিন্তু এ নিয়ে আমাকে কিছু বলতে পারবে না, বলে দিলাম। তা ঠিক আছে, কিছু বলবো না, কিন্তু আমি তো তোকে বারণ করেছিলাম তোর বিয়ের কথা কাউকে না বলতে। তাহলে তুই ওদেরকে বললি কেন? আরে এই বুড়া তো জানে না যে বাসায় মেহমান আসলে কিভাবে সম্মান দিতে হয়। আমাদের সামনেই বলতেছে আমাদেরকে কেন বলছে। কি খারাপ লোক! তোর মাথায় আজীবনেও চুল উঠবে না, দেখে নিস। বৃষ্টি আপু রাগ নিয়ে ওর বাবাকে বলতেছে, ওরা যদি না থাকে তাহলে আমি বিয়ে করব না। ব্যাস, তুমি বিয়ে করো। এবার আমি গেলাম। আরে আমি কি সেটা বলতেছি নাকি? ওরা অবশ্যই থাকবে। যা, ওদেরকে তুই তোর রুমে নিয়ে যা, গল্প কর, আমি তোদের নাস্তা পাঠাচ্ছি। আমরা তিনজন বৃষ্টি আপুর রুমে আসলাম। রায়ান যেই খাটের উপর বসতে যাবে তখনই সাবি রায়ানকে বলে উঠল, হারামি কুকুর ধলা বান্দর, তুই বসবি না হারামি? আমাকে একা ফাঁসিয়ে দিয়েছিলি, হ্যাঁ? আমি কত কষ্ট করে বৃষ্টি আপুর বাবার হাত থেকে বেঁচেছি। বকশিস নেওয়ার সময় তো বেশিরভাগ তুই নিবি, অর্ধেকের কম আমাকে দিবি, তাই বেশি কষ্ট তোকেই করতে হবে। আন্ডারস্ট্যান্ড? থাপড়িয়ে তোর গাল ফাটে ফেলবো, হারামি কোথাকার। এখন যদি আমি ফেসে যেতাম তাহলে কি হতো? কুকুর কোথাকার। তুই ফেসে গেলে আমার কি? আমি তো দৌড়ে পালাতাম। এই তোর ভালোবাসা? তুই নাকি আমাকে ভালোবাসিস, তাহলে আমাকে রেখে তুই পালিয়ে যেতিস, হারামি। বৃষ্টি আপুকে আর ভাইয়াকে কাছাকাছি আনতে গিয়ে তো আমি ওকে হাতছাড়া করতেছি। না না, ওকে হাতছাড়া করলে হবে না, আমি আমার প্রতিশোধ নিবই নিব। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক জ্বালিয়েছে, বাবার হাত থেকে অনেক মাইর খাইয়েছে, এর ফল ওকে ভোগ করতেই হবে। আরে আমি তো দুষ্টুমি করছি, তুই শুধু বাচ্চা মেয়েদের মতো কান্না করিস, কিছু বুঝিস না তুই। আমি যাব না তোর সাথে, আমি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাবো, এক্ষুনি। ওদের দুজনের কাণ্ড দেখে বৃষ্টি হাসবে নাকি কাঁদবে তাই ভাবছে। তাই বৃষ্টি ওদের দুজনকে বলল, তোমরা বাসায় গিয়ে ঝগড়া করো, আমার ভালো লাগছে না। কিছু একটা করো, কি প্ল্যান করছো শুনি, একটু বলো। শোনো তাহলে, যখন রাত্রে সবাই ঘুমিয়ে পড়বে, তুমি আমি রায়ান আমরা তিনজন বাসা থেকে বের হয়ে যাব বাইরে। আমাদের গাড়ি রাখা আছে, সেটা নিয়ে আমরা বাসায় চলে যাব, ওকে? তা ঠিক আছে, যদি কেউ জেনে যায় তখন? আরে ভাবি, তুমি কোনো চিন্তা করো না, আমাদের বাচ্চা মেয়ের প্ল্যান তো এটা সাকসেস হবেই, দোয়া করো। হ্যাঁ, তাই যেন হয়।
এখন আমাদের রাতের অপেক্ষা করতে হবে। আমরা আরও কিছু কথা বলতেছিলাম, এর মধ্যে কাজের বুয়া আমাদের খাবার নিয়ে আসলো ঘরে। কাজের বুয়া খাবার দিয়ে চলে গেল। আমরা সবাই খাচ্ছি, দুষ্টুমি করছি আর কথা বলছি। এখন ঘড়ির কাঁটায় রাত 12:30 বাজে। এখনই আমাদের কাছে বেস্ট টাইম। আমাদের বুদ্ধিটাকে এখন কাজে লাগাতে হবে। রায়ান বলল, বৃষ্টি আপু, একবার নিচে গিয়ে দেখো তো সবাই যার যার রুমে গিয়েছে কিনা। তারপর বৃষ্টি আপু নিচে গিয়ে দেখে সবাই যার যার রুমে চলে গিয়েছে। বৃষ্টি আপু দৌড়ে রুমে এসে রায়ান আর সাবিকে বলল, কেউ নিচে নাই, চলো তোমরা তাড়াতাড়ি। সাবি তাড়াতাড়ি করে রায়ানের হাতে সবগুলো ব্যাগ দিল। তারপর নিচে এসে তাড়াতাড়ি গাড়িতে উঠে ওরা তিনজন বাড়িতে চলে আসলো। গাড়িতে তিনজন মিলে অনেক দুষ্টুমি করতে করতে এসেছে। বাড়িতে গিয়ে দেখে সবাই ডাইনিং রুমে বসে আছে। বড় আপু, বড় আম্মু, পাপা, মামনি। সাবি আর রায়ানের সাথে বৃষ্টিকে দেখে সবাই একসাথে উঠে দাঁড়ালো। রোহান ভাইয়া এতক্ষণে সবাইকে বলে দিয়েছে বৃষ্টি আর রোহান ভাইয়ার সম্পর্কের কথা। বড় আপুর মুখ দেখে মনে হচ্ছে বৃষ্টি আপুকে মেনে নেয়নি। বড় আপু রায়ান আর সাবিকে উদ্দেশ্য করে বলল, কার পারমিশন নিয়ে তোরা বৃষ্টিকে এ বাড়িতে নিয়ে এসেছিস? বড় আপুর মুখে এমন কথা শুনে সাবি আর রায়ান ঘাবড়ে যায়। এই ফার্স্ট সাবি বড় আব্বুকে অনেক ভয় পাচ্ছে। ভয়ের কারণে সাবি কোনো কথা মুখ দিয়ে বের করতে পারছে না। বড় আপু ধমকের সুরে আবারও ওদেরকে বলল, কি হলো, তোরা কথা বলছিস না কেন? কার পারমিশন নিয়ে তোরা ওকে এ বাড়িতে এনেছিস? সাবি এই প্রথম বড় আব্বুর ধমকে এতটা ভয় পেয়েছে। সাবির প্রায় কান্না কান্না ভাব। রায়ান সবাইকে অবাক করে দিয়ে বড় আপুকে বলল, ওরা দুজন দুজনকে ভালোবাসে। রায়ানের কথা শুনে বড় আপু অনেক রাগ করলো আর রায়ানকে ধমকের সুরে বলল, তুই আমাকে ভালোবাসা শেখাতে এসেছিস সেখানে? আমি কোনোদিনও ওই মেয়েকে মেনে নেব না। মেনে তোমাকে নিতেই হবে বাবা। তুমি যদি বৃষ্টি আপুকে মেনে না নাও তাহলে সবাই এই বাড়ি ছেড়ে চলে যাবে। বড় আপু অনেক রেগে গেছে আর রায়ানকে একটা থাপ্পড় মেরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? আমি কোনো তর্ক করছি না, যা সত্যি তাই বলছি। ওরা একে অপরকে ভালোবাসে, তাতে তোমার প্রবলেম কি? আমি তো সেটাই বুঝি না। বৃষ্টি আপু কোন দিক থেকে খারাপ বলো তো? ও কি আমাদের বাসায় বউ হওয়ার যোগ্য নয়? বড় আপু, তুমি তো আমার সব কথা শোনো, তাহলে এটাও শোনো না প্লিজ। তুমি বৃষ্টি আপুকে মেনে নাও প্লিজ। ওকে মেনে না নিলে আমি এ বাড়িতে থাকতে পারবো না। অনেক কষ্ট করে ওকে আমি বাড়িতে নিয়ে এসেছি। ওকে মেনে নাও বড় আপু, মেনে নাও। সাবি এরকম অনেকক্ষণ যাবৎ আকুতি বিনতি করে বড় আপুকে রাজি করিয়েছে। বড় আপু অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছে বৃষ্টিকে মেনে নেবে। তাই বড় আপু বলে, ঠিক আছে, মেনে নিলাম। সাবি আর রায়ান এটা শুনে সেই চিৎকার দিল। ওরা দুইজন লাফালাফি করতেছে। ওদের লাফালাফি করতে দেখে সবাই একসাথে হেসে ফেলল। থ্যাংক ইউ সো মাচ বড় আপু, আই লাভ ইউ বড় আপু। তা ঠিক আছে, বাট ওদের তো এখনো বিয়ে হয়নি। তোমরা সবাই রান্না বান্না করো, আমি কাজে নিয়ে আসছি। বড় আপুর কথা শুনে সবাই অনেক খুশি হলো। মামনি, বড় আম্মু ওরা কিচেন রুমে চলে গেল। সাবি চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় করে ফেললো। এই প্রথমবার রায়ান সাবির সাথে তাল মেলালো। রায়ান সাবির মতো বাচ্চামি করছে। রোহান সাবিকে বলল, থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়েলকাম ভাইয়া। রায়ান মুখটাকে কালো করে রেখেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। রায়ানকে দেখে সাবির হাসতে হাসতে বলল, মনে হচ্ছে কোথাও বৃষ্টি নামবে। একদম খোঁচা মেরে কথা বলবি না, স্টুপিড। রোহান ভাইয়া শুধু একা থ্যাঙ্কস সাবিকেই দিচ্ছ, আমি কি কোনো কিছুই করি নাই? রায়ানের কথাটা শুনে রোহান ভাইয়া হাসতে হাসতে রায়ানকে বলল, ওলে আমার ছোট্ট ভাইয়া রে, আয় বকে আয়। ভাই তুই অনেক কিছুই করেছিস, লাভ ইউ ছোট। রায়ান গাল ফুলিয়ে বসে আছে। রায়ানের এমন বাচ্চামো স্বভাব দেখে সবাই হা হা করে হাসতে থাকলো। রায়ান রেগে রুমে চলে গেল। সাবি বৃষ্টিকে রোহান ভাইয়ার রুমে নিয়ে গেল। রোহান ভাইয়া ওদের পিছে পিছে যখনই রুমে গিয়ে পৌঁছালো তখন সাবি রোহান ভাইয়াকে বলল, যাও এখান থেকে, আমার অনেক কাজ আছে। বিয়ে হলে তারপর এসো। তুমি এখন রায়ানের ঘরে যাও। শোন না মিষ্টি বোন আমার, ধান্দাবাজি বাদ দিয়ে এক্ষুনি ঘর থেকে যাও, না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আমি সবাইকে নিচে গিয়ে বলে দিব তুমি বৃষ্টি আপুর সাথে এক্ষুনি এক রুমে থাকতে চাচ্ছ। সাবির কথা শুনে রোহান ভাইয়া হাসবে নাকি কাঁদবে তাই ভাবছে। পিচ্ছি একটা মেয়ে কি বলল। রোহান সাবির এসব কথা শুনে ঘর থেকে দৌড় দিল। রায়ানের ঘরে গিয়ে দেখে রায়ান এখনো গাল ফুলিয়ে বসে আছে। রোহান রায়ানকে বলল, আরে ভাই তুই এখনো রাগ করে আছিস? তুই আমার একটা মাত্র ভাই, একটু বুঝ, তোকে বকশিস বেশি করে দেব।
রায়ান মনে মনে ভাবলো আমি তো রাগ আরো বেশি করতে পারতাম, কিন্তু বকশিসের কথাটা শুনেই তো আমার সব রাগ চলে গেল। রায়ান রোহানকে বলল, কত দিবা? পাক্কা 2000 দিব তোকে। সাবিকে কত দিবা? ও পোলাপান মানুষ, ওকে আর কত দেব? 1000 দিব। তোমার কি মনে হয় সাবি 1000-এ রাজি হয়ে যাবে? আরে হবে, ও নিয়ে তুই চিন্তা করিস না, সাবির থেকে তোকে বেশি দিলেই হলো। ঠিক আছে, নো প্রবলেম। আমি যদি শুনি তুমি ওকে আমার থেকে বেশি দিয়েছো, তাহলে তোমাকে আমি মজা বোঝাবো কিন্তু। আরে কি যে বলিস, তোর থেকে ওকে বেশি দিব কেন? ও পোলাপান মানুষ, এত টাকা দিয়ে কি করবে? এসব কথা বলতে বলতে রাত অনেক হয়ে গেল। এরই মধ্যে বড় আপু কাজী নিয়ে বাসায় এসেছে আর সবাইকে নিচে রেখেছে। সাবি এতক্ষণে বৃষ্টিকে একটা শাড়ি পরিয়ে দিল আর রোহান ভাইয়া পাঞ্জাবি পরে নিচে গেল। কাজী বিয়েটা পরিয়ে দিল। তারপর রোহান ভাইয়া আর বৃষ্টি আপু সবাইকে সালাম করতে লাগলো। তারপর সবাই মিলে একসাথে খেতে বসলো। খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। রায়ান আর সাবি মিলে প্ল্যান করলো রোহান ভাইয়াকে ঘরে ঢুকতে দিবে না যদি টাকা না দেয়। সাবি বৃষ্টিকে নিয়ে আগে আগে রোহান ভাইয়ার রুমে গেল। যেই রোহান ভাইয়া ওর রুমে ঢুকতে যাবে তখনই রায়ান রোহান ভাইয়াকে টেনে বাহিরে নিয়ে আসলো। রোহান ভাইয়া রায়ানকে বলল, কি হলো, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? বাসর ঘরে পরে যাবা, আগে বকশিস দাও। আরে দিব, যখন বলেছি তখন তো দিবই, এখন না পরে। তোমাকে আমি বিশ্বাস করি না, এখন না দিলে আমি তোমাকে যেতে দেব না, ব্যাস শেষ। রোহান অনেক ভেবেচিন্তে দেখলো এখন রায়ানকে টাকা না দিলে ওকে রুমে যেতে দিবে না। তাই আর কথা না বাড়িয়ে পকেট থেকে 2000 টাকা দিয়ে দিল। হয়েছে, এবার তো ছেড়ে দে আমাকে। ওকে যাও এখন, নো প্রবলেম। রোহানের রুমে গিয়ে দেখে সাবি বৃষ্টির সাথে বসে গল্প করতেছে। রোহানকে দেখে সাবি বলতে লাগলো, এতক্ষণে তোমার আসার সময় হলো? তোমার জন্য বৃষ্টি আপু কতক্ষণ ধরে ওয়েট করতেছো তুমি জানো? যাই হোক, এসছো, ভালো করেছো। আমার বকশিসটা দাও তাড়াতাড়ি, না হলে যাব না। রোহানের পকেট থেকে সাবিকে 1000 টাকার একটা নোট দিল। সাবি টাকাটা হাতে নিয়ে আবার রোহান ভাইয়ার দিকে তাকিয়ে বলল, এতগুলো কাজ করে দিলাম আর তুমি আমাকে 1000 টাকা দিচ্ছ? 10,000 টাকা যদি না দাও তাহলে আমি রুম থেকে যাব না। সাবির কথা শুনে বৃষ্টি আর রোহান হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। রায়ান এরই মধ্যে রুমে চলে আসলো। এসে সাবির মুখে 10,000 টাকার কথা শুনে রায়ানের স্ট্রোক করার মতো অবস্থা। ও মাত্র 2000 টাকা নিল আর সাবিনাকে নেবে 10,000 টাকা। সাবির মুখে 10,000 টাকার কথা শুনে রোহান ভাইয়ের মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। তাই সাবি আবার রোহান ভাইয়াকে বলতে লাগলো, কি হলো, দিবা না? বোন, কিছু কমান, এত টাকা আমি দিতে পারবো না। তুমি তো জানোই আমি যা বলি তাই করি। আমার কথা না শুনলে আমি এখন এই ঘর থেকে যাব না। রোহান ভাইয়া কোনো উপায় না পেয়ে সাবিকে 10,000 টাকা দিল, কারণ জানে সাবির সাথে বেশি কথা বলে লাভ নেই, ও যা বলে তাই করে। সাবিকে 10,000 টাকা দিতে দেখে রায়ান রোহানকে বলল, এটা তুমি কি করলে ভাইয়া? ওকে তুমি 10,000 টাকা দিলে, এখন যদি আমাকে না দাও তাহলে আমিও এ ঘর থেকে যাব না। রোহান এবার কি করবে তাই ভাবতেছে। সাবি তো টাকা নিয়ে দৌড় দিল, এবার রায়ানকে কিভাবে ঘর থেকে বের করবে সেটা ভাবতেছে। অনেকক্ষণ যাবৎ চিন্তা করে রোহান রায়ানকে বলল, ভাই শোন, এদিকে আয়, আমার কাছে আর কোনো টাকা নেই। তোর ভাবির সামনে আমার আর মান সম্মান ডুবাস না, তোকে আমি পরে দিয়ে দিব টাকা, প্রমিস করতেছি। রোহান বেচারা এতিমের মতো করে কথা বলতেছে। রায়ান আর কি করবে, দয়ামায়া দেখিয়ে ঘর থেকে চলে গেল। সকাল সকাল সাবির চেঁচামেচিতে সবার ঘুম ভাঙে। সাবি সবাইকে বলে রায়ানের বিয়েটা এবার দিয়ে দাও। সাবির কথা শুনে সবাই হাসাহাসি করতেছে। তাই রেগে গিয়ে সাবি বড় আব্বুকে বলল, রায়ানও একজনকে ভালোবাসে। সাবির কথা শুনে সবাই হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। রায়ান তো রেগে শেষ, সাবিকে হাতে পেলে মাথায় তুলে ডাস্টবিনে আছাড় মারবে। রায়ান সবাইকে উদ্দেশ্য করে সাবিকে বলল, বল আমি কাকে ভালোবাসি বল। ও মাই তো দেখি রেগে গেছে, তাড়াতাড়ি এখান থেকে কাটি, না হলে মেরে ফেলবে। সাবি তো দিল এক দৌড়। রায়ান সাবির পিছনে সারা বাড়ি দৌড়ালো। সাবি এসে বড় আব্বুর পিছনে লুকালো। ওদের কাণ্ড দেখে সারা বাড়ির লোক হাসাহাসি করছে। হঠাৎ করে বৃষ্টি আপুর ফোনের রিংটোন বেজে উঠল। বৃষ্টি আপু অনেকক্ষণ যাবৎ ফোনের দিকে তাকিয়ে থেকে ফোনটা ধরলো। হ্যালো মা। তুই কিভাবে পারলি আমাদের মান সম্মান নিয়ে খেলা করতে? আমরা কখনো ভাবিনি তুই এমনটা করবি। চলে গিয়েছিস, ভালো করেছিস। তোর এই মুখ আর আমাদের কখনো দেখাতে আসবি না। তোকে আর আমরা আমাদের মেয়ে বলি মানি না।
আজ থেকে তুই আমাদের কাছে মৃত। এতটুকু বলেই বৃষ্টি আপুর মা ফোন কেটে দিয়েছে। বৃষ্টি আপু অনেক কান্নাকাটি করতেছে। সবাই মিলে বৃষ্টি আপুকে অনেক বোঝাচ্ছে, কান্না করে লাভ নেই। যখন তোমাদের একটা ছেলে মেয়ে হবে তখন তোমাদেরকে ওরা মেনে নেবে। এখন আর এগুলো নিয়ে ভেবো না, আমরা তো আছি। এখন থেকে আমরাই তোমার মা, তোমার সব। বৃষ্টি আপু অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করে এখন একটু থেমেছে। এর মধ্যেই রায়ান সাবিকে ফিসফিস করে বলল, তখন বললি না কেন যে আমি তোকে ভালোবাসি? বললে তো তোর আর আমার বিয়েটা আজই দিয়ে দিত। রায়ানের মুখে এমন কথা শুনে সাবির লজ্জায় লাল হয়ে গেছে। এই ফার্স্ট রায়ান সাবিকে এতটা কাছ থেকে দেখছে। অনেক সুন্দর লাগছে লজ্জা মাখা মুখটা দেখে। রায়ান মায়ায় জড়িয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর রায়ান চিন্তা করে দেখলো, না, এভাবে দেখলে চলবে না, আমার প্রতিশোধ নিতেই হবে। ও আমাকে ছোট থেকে অনেক কষ্ট দিয়েছে, সব সময় ও বেশি আদর পেয়েছে। রায়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাবি লজ্জায় ওর রুমে চলে গেল। ডাইনিং রুমে সবাই মিলে অনেক আড্ডা দিয়ে যে যার রুমে চলে গেল। সাবি রুমে এসে ভাবছে, এগুলো কি আমার স্বপ্ন নাকি বাস্তব? এর মধ্যে সাবির ফোনে কল আসে শাহিনের। হারামি, তোর কাছে কতগুলো ফোন দিয়েছি, তুই ফোন কেন ধরিসনি আর কলেজে কেন আসিসনি? দোস্ত, তুই জানিস কি হয়েছে? কি হয়েছে বল শুনি। কাল রাত থেকে ঘটে যাওয়া সব কিছু শাহিনকে খুলে বলল। দোস্ত, তোর কি মনে হয় রায়ান আমাকে সত্যি সত্যি ভালোবাসে? তোর কথা শুনে তো মনে হচ্ছে সত্যি সত্যি ভালোবাসে। ওই দোস্ত, তুই কিছু একটা ভুলে গিয়েছিস। ভুলিনি রে আবুল, আমি জানি তুই নীলার কথাটাই এখন বলবি। তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। শোন, তোর ব্যাপারটা আমি রায়ানকে সব কিছু খুলে বলি। রায়ানও আমাকে হেল্প করবে নীলাকে রাজি করানোর জন্য। ওকে বল আমি এত কিছু জানি না, তুই কি করবি। তুই শুধু নীলাকে আমার করে দে, আমি আর কিছুই জানি না। প্লিজ দোস্ত, এটা তুই করে দে। তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ফকির মতো কথা বলিস না তো। আমি বলেছি যখন, তখন তোকে আমি নীলাকে এনে দিব, চিন্তা করিস না। এখন রাখছি, রায়ানের সাথে কথা বলতে হবে এ ব্যাপারে। ওকে দোস্ত, বাই। দূরে গিয়ে মর কুত্তা। শাহিনের সাথে কথা বলে সাবি ফোনটা কেটে দিয়ে রায়ানের ঘরে গেল। গিয়ে দেখে রায়ান ফোনে গেমস খেলছে। সাবিকে দেখে রায়ান ওর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কিছু বললে বলে যা, আমি এখন গেমস খেলতেছি, ডিস্টার্ব করিস না। তোর সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে, প্লিজ তুই এখন গেমস খেলা অফ করে আমার কথাটা মনোযোগ সহকারে শোন প্লিজ। রায়ান বিরক্ত ভাব নিয়ে গেমস খেলা অফ করে সাবির কথা শুনতে লাগলো। সাবি রায়ানকে সমস্ত কিছু খুলে বলল নীলা আর শাহিনের ব্যাপারে। সবকিছু শুনে রায়ান বলল, আচ্ছা, আমি কাল কলেজে গিয়ে দেখতেছি কি করা যায়। আর শোন, তুই নীলাকে সবসময় শাহিনের ব্যাপারে বল। ওর চোখ দেখে আমি ওই দিন বুঝতে পেরেছি। শাহিন আর নীলার কথা ভাবতে ভাবতে সাবি রাতে ঘুমিয়ে গেল। সকালে মামনির ডাকে সাবির ঘুম ভাঙে। সাবি ঘুমো ঘুমো চোখে মামনিকে জিজ্ঞেস করলো, কটা বাজে মামনি? 9টা বেজে গেছে, তুই এখনো পরে পরে ঘুমোচ্ছিস? কখন থেকে তোকে ডাকতেছি, বল উঠছিস না কেন? কখন কলেজে যাবি? সাবি মামনির কথা শুনে এক লাফে ঘুম থেকে উঠে গেল আর বলতে লাগলো, আমাকে আরেকটু আগে ডাক দিলে না কেন? কত লেট হয়ে গেছে আমার কলেজে যেতে। আজ আমার অনেক কাজ আছে কলেজে। রায়ান কলেজে গেছে? হ্যাঁ, রায়হান তো সেই সকালে কলেজে চলে গেল। রায়হান যাবার সময় বলে গিয়েছে তুই যেন তাড়াতাড়ি কলেজে যাস। এটুকু বলেই মামনি ঘর থেকে চলে গেল। সাবি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজে যাবার জন্য রেডি হচ্ছে। রেডি হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট না করেই চলে আসলো। সাবির পিছনে পিছনে মামনি বড় আম্মু অনেক ডেকেছে ব্রেকফাস্ট করে যাওয়ার জন্য, কিন্তু সাবি তো কারো কথা শোনার মেয়ে না। সাবি কলেজে এসে দেখে রায়ান সাদিয়ার সাথে কথা বলতেছে। সাদিয়া অনেক হাসাহাসি করে, বারবার রায়ানের উপর ঢলে পড়ে যাচ্ছে। এটা দেখা মাত্রই সাবির মেজাজটা খারাপ হয়ে গেল। একটা গাছের নিচে চুপচাপ মন খারাপ করে বসে আছে সাবি। অনেকক্ষণ পর নাহিম এসে সাবির পাশে বসলো। নাহিম সাবিকে বলতে লাগলো, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? কই মন খারাপ? মন খারাপ না তো। মন খারাপ না থাকলে ভালো। তোমাকে একটা কথা বলি। আজব তো পারমিশন নেওয়া লাগে, বলো কি বলবা। আসলে আমি একটা মেয়েকে অনেক বেশি ভালোবাসি। ওকে কিভাবে বলবো, কিভাবে বললে ও আমাকে অ্যাকসেপ্ট করবে বলো তো? ওকে কি কখনো প্রপোজ করেছো? আরে না, সেটাই তো তোমাকে জিজ্ঞেস করতেছি, কিভাবে প্রপোজ করব বলো? কিভাবে প্রপোজ করলে ও আমাকে অ্যাকসেপ্ট করবে? মেয়েরা সাধারণত চকলেট আর ফুল অনেক ভালোবাসে। একটা ফুলের তোড়া নিয়ে গিয়ে ওকে প্রপোজ করে দেখতে পারো, রাজি হলেও হতে পারে। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। আচ্ছা, মেয়েটি কে বলো তো শুনি। নাহিম মনে মনে বলছে, কে আবার তুমি? আমি তোমাকে 2 বছর ধরে ভালোবাসি, বলার সাহস পাইনি কখনো, কিন্তু আয় না, আমি বলবই। আমি জানি তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নেবে।
নাহিম মনে মনে এসব কথা বলছে আর সাবির দিকে চেয়ে আছে। সাবি এভাবে নাহিমকে তাকিয়ে থাকতে দেখে নাহিমকে বলল, কি হলো বলো মেয়েটিকে। এখন না, সময় হলে জানতে পারবা। এখন আসছি, বাই। বাই বলে নাহিম চলে গেল। সাবি আবারও মন খারাপ করে বসে আছে। সাবি মনে মনে ভাবছে, কেন আমি রায়ানকে সাদিয়ার সাথে দেখতে পারি না, কেন আমার এত কষ্ট হয়। রায়ান কি আমাকে কোনোদিনই বুঝবে না? 1 মিনিট, রায়ান তো আমাকে ভালোবাসে। আজ বিকেলে ওর মজা বোঝাবো বাসায় গিয়ে। এগুলো ভাবছি আর হাসছে। এরই মধ্যে শাহিন এসে সাবির পাশে বসলো। শাহিন সাবির হাসি দেখে ওকে বলতে লাগলো, পাগলের মতো হাসছিস কেন? শাহিনের কথা শুনে সাবি একটু অবাক হলো। কখন শাহিন পাশে এসে বসলো সাবি খেয়ালই করেনি। সাবি শাহিনকে বলল, তোর খবর কি, ভালো আছিস তুই? ভালো থাকবো কিভাবে দোস্ত বল, নীলাকে ছাড়া কিছুই ভালো লাগে না। তুই নীলাকে বলবি কবে? এতক্ষণে একটা ভালো কথা বলেছিস। তুই রায়ানকে ডেকে নিয়ে আয় এখানে। সাবির কথা শুনে শাহিন রায়ানকে ডেকে আনলো। 3 জন বসে অনেকক্ষণ যাবৎ কথা বলল। রায়ান সাবিকে সমস্ত কিছু বুঝিয়ে দিল। তারপর 3 জন মিলে ক্লাসে চলে গেল। সাবির পিছনে বসে বসে রায়ানকে নিয়ে কথা বলতেছে সাবিয়া, নিপা, রাবিয়া। নিপা বলল, রায়ানকে সেই লাগে, সাদিয়া তোর সাথে অনেক মানাবে। তুই দেখে নিস, আর মাত্র কয়েকটা দিন পর রায়ান তোকে প্রপোজ করবে। কি এত বড় কথা? সাদিয়ার সাথে রায়ানকে বেশি মানায়? দাঁড়া, তোদের আমি মজা দেখাচ্ছি। আর কি বললি, প্রপোজ করবে, তাও আবার রায়ান সাদিয়াকে? কাল থেকে তোদের সাথে কথাই বলবে না। তোরা দেখে নিস, ডাইনি, পেতনি, বিল্লি, ফালতু সবগুলো। রায়ানের হাসিটা কিন্তু সেই দেখেই মনটা ভরে যায়। সাবি আবারও বলতে লাগলো, তাই নাকি? রায়ানের হাসি দেখলে তোমার মনটা ভরে যায়। ভরাচ্ছি তোমার মনটা। এখন থেকে রায়ান তোমাদের সামনে আর হাসবে না বেবিরা। সাদিয়া ওদের সাথে তালে তাল মিলিয়ে বলতে লাগলো, হ্যাঁ রে, রায়ান অনেক ভালো, ওকে আমার অনেক ভালো লাগে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমার করে দে প্লিজ। সাদিয়ার কথা শুনে সাবির মনে হচ্ছে সাদিয়াকে তাল গাছের উপরে নিয়ে মাটিতে আছাড় মারতে। কত বড় সাহস আমার রাইহানকে নিয়ে এত কিছু বলতেছে। তোরা ফালতু বিল্লি, সবগুলো পেতনি। কোনো রকম ক্লাসগুলো করে সাবি তাড়াতাড়ি কলেজ থেকে বেরিয়ে যায়। রাস্তায় গিয়ে দেখে রায়ান আসিফকে কি যেন একটা বোঝাচ্ছে। আসিফ মুখটা কালো করে রেখেছে। সাবি ওদের সামনে গিয়ে বলতে লাগলো, কোথাও কি বৃষ্টি নামবে? মজা করে আসিফকে উদ্দেশ্য করে কথাটা বলল সাবি। সাবির কথা শুনে রায়ান রেগে গেল। তাই সাবিকে রায়ান বলতে লাগলো, না জেনে না বুঝে এমন ফকিন্নির মতো কথা তুই বলিস কেন? আরে বাদ দে তো, আসিফের কি হয়েছে সেটা বল। মিম আসিফের সাথে ব্রেকআপ করেছে। এটা শোনার পর সাবি যেন আকাশ থেকে পড়ল। যেই মিম আসিফকে ছাড়া চোখে কিছু দেখতেই না, সারা দিন ওর পিছনে পড়ে থাকতো, সেই মিম নাকি আসিফের সাথে ব্রেকআপ করেছে? এটা মানা যায়? দোষটা আসিফেরও। ও একটু তিথির সাথে মজা করতে গিয়েছিল। মজা করে তিথিকে আই লাভ ইউ বলেছিল। সেটা মিম শোনার পর থেকে ব্রেকআপ করে দিয়েছে। এখন এদের দুটোকে মিলাতে হবে। মিমের সব ভুল ধারণা আসিফকে নিয়ে, তা ভাঙতে হবে আমাদের। হ্যাঁ ভাঙবো, তবে ওই বেটা কিছুদিন কষ্ট পাক। তারপর আগে নীলাকে আর শাহিনকে মিলিয়ে নিই, তারপর ওদেরটা ভেবে চিনতে দেখবো। বোন, তুই এমন করতে পারবি আমার সাথে? মিমরে ছাড়া আমার ভালো লাগে না। তুই যেভাবেই হোক না ওকে বোঝা একটু। কাউকে আই লাভ ইউ বলার আগে এটা তোর মাথাতে আসেনি? এবার কিছুদিন কষ্ট পা, তারপর বোঝাবো। আগে শাহিন আর নীলাকে এক করে নিই। আসিফের সাথে কথা বলার পর রায়ান আর সাবি বাসায় চলে আসে। বিকেলে সবাই ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম। এমন টাইমে সাবি হঠাৎ করে রায়ানের হাত টেনে নিয়ে ছাদের অন্য পাশে চলে গেল। সাবি রায়ানকে বলতে লাগলো, তুই কি আমাকে সত্যি সত্যি ভালোবাসিস, নাকি আমার সাথে মজা নিচ্ছিস? সাবির মুখে এমন কথা শুনে রায়ান অবাক হয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। অনেক ভেবে রায়ান বলল, কেন, তোর কি বিশ্বাস হয় না আমি যে তোকে ভালোবাসি? হ্যাঁ হয়। তুই আমার একটা কথা রাখবি? রায়ান সাবির কথা শুনে একটু অবাক হচ্ছে। কি এমন কথা বলতে চাই? রায়ানকে চুপ করে থাকতে দেখে সাবি আবার বলল, কি হলো, চুপ করে আছিস কেন? ওকে রাখবো, বল কি কথা? তুই আর তোর বান্ধবীদের সাথে কথা বলবি না। কোন বান্ধবী? নাপা, সাদিয়া, রাবেয়া, ওদের সাথে তুই কথা বলবি না। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু কেন? ওরা কি করেছে? ওদের আমার সহ্য হয় না, একদম ওদের সাথে কথা বলবি না। কান্না করবো আর বড় আব্বুকে বলে দিব। রায়ান মনে মনে বলছে ও সারা জীবন পাগলি থেকে যাবে। না না, শুধু পাগলি না, হিংসুটে পাগলি। রায়ানের দুষ্টু বুদ্ধি মাথায় এলো। তা ঠিক আছে, বলবো না, বাট আমার একটা জিনিস লাগবে।
কি লাগবে তোর, বল আমায়। রায়ান একটা দুষ্টুমি হাসি দিয়ে সাবিকে বলল, এখানে একটা মিষ্টি করে কিস কর। না। তাহলে আমি তোর কথা শুনবো না। আমি ওদের সাথে আরো বেশি বেশি করে কথা বলবো। ওরকম ফকিনীর মতো তাকিয়ে আছিস কেন? কান্না করছিস কেন তুই? চলে যাব আমি চলে যাব। আমি থাকবো না আরে বাড়িতে। আমি তোর সাথে আর কথা বলবো না। আমি চলে যাব। যা দূর হয় এখান থেকে। রায়ান রাগ দেখিয়ে চলে গেল। সাবি অসহায়ের মতো ওখানে বসে আছে। বৃষ্টি আপু সাবির কাছে এসে সাবিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? এখানে বসে আছো কেন আর কান্না করতেছো কেন? সাবি বাচ্চা মেয়ের মতো সব বলে দিল বৃষ্টি আপুকে। বৃষ্টি আপু সাবির কথা শুনে হাসছে আর সাবিকে বলল, কতদিন ধরে চলছে এসব? অনেক দিন যাবত। কিস দিতে বলেছে? দিয়ে দিলেই তো পারতে। আপু, ও মা, অমন করে তাকাচ্ছ কেন? থাকবো না, আমি চলে যাব। আমি এক্ষুনি চলে যাব বাড়ি থেকে। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, সবাই শুধু মজা করো। সাবি দৌড়ে ওর রুমে চলে গেল। সাবি ভাবতেছে, রায়ান কি আমাকে সত্যি সত্যি ভালোবাসে নাকি আমার সাথে মজা নিচ্ছে? আমি বুঝি না ও আমার সাথে এমন করলো কেন। যাই হোক, ও যদি সাদিয়া, নিপা, নাপা, রাবিয়া ওদের সাথে কথা বলে তাহলে আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। রায়ান ওর রুমে বসে বসে গেমস খেলছে আর ভাবছে সাবিকে সত্যিটা বলে দিবে। শুধু শুধু বাচ্চা মেয়েকে কষ্ট দিয়ে লাভ নেই। আমি ওকে কখনো ভালোবাসতে পারবো না। ও একটা পিচ্ছি অবুঝ শিশু, ওর সাথে রিলেশন করা যায় না। ওকে আমি রাতেই বলে দিব। এসব ভাবছি আর গেমস খেলছে। একটু পর আবার রায়ান বলল, না না, ওকে বলে দিলে তো আমার প্রতিশোধ নেওয়া হবে না। ছোট থেকে ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, ওর জন্য আমি আব্বুর আদর পাইনি। ও যা বলেছে তাই করেছে ফ্যামিলির সবাই, তাই ওকে আমি কষ্ট দিব। অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করার পর সাবিক শাহিনকে ফোন দিল। হ্যাঁ দোস্ত, বল কি অবস্থা তোর? ভালো। তোর? ভালো আর থাকে কিভাবে বল, নীলাকে আমার চাই। ওকে ফোন রাখ, আমি নীলাকে ফোন দিচ্ছি। ওকে দোস্ত। যা দূরে গিয়ে মর। শাহিনের সাথে কথা বলে ফোনটা কেটে সাবি নীলাকে ফোন দিল। অনেকক্ষণ ফোন বেজে যাওয়ার পর নীলা ফোন ধরলো। ওমা, এটা কে ফোন করেছে আমায়? বান্ধবী আমি ফোন করেছি, কথা বলেছিল। হ্যাঁ বল, কি বলবি? তুই কি কারোর সাথে রিলেশন করস? না রে বান্ধবী। কালকে কলেজে তোর সাথে আমার কথা আছে, তুই একটু তাড়াতাড়ি চলে আসিস প্লিজ। বাই। ওকে বাই, কালকে দেখা হবে। নীলার সাথে কথা বলার পর সাবি আবার শাহিনকে ফোন দিল আর বলল কালকে কলেজে তাড়াতাড়ি চলে আসার জন্য। রাত 9টা বাজে, এখনো রায়ান বসে বসে গেমস খেলছে। সাবি রায়ানের রুমে গিয়ে রায়ানকে বলল, নীলার সাথে আমি কথা বলেছি আর ওকে বলেছি কালকে কলেজে তাড়াতাড়ি চলে আসতে। শাহিনও যাবে, আপনিও দয়া করে তাড়াতাড়ি চলে যান। রায়ান সাবির কথা শুনে অবাক। সাবি ওকে আপনি করে বলছে। রায়ান মনে মনে ভাবে রাগ করেছে পাগলিটা, ওর রাগটা ভাঙাতে হবে। রায়ান সাবিকে বলল, রাগ করে থাকার কি হলো? তখন আমি কিস দুষ্টামি করে চেয়েছি, এ কারণে তুই রাগ করে আছিস কেন? আর আপনি করে বলছিস কেন? আমি যদি তোর মুখ থেকে আর একবার আপনি ডাক শুনি তাহলে একটা থাপ্পড় মেরে দাঁতগুলো সব ফেলে দেব। ওকে, আর আপনি করে বলবো না। ওকে, আর কিছু বলবি? হুম। হ্যাঁ বল, কি বলবি? আমি বৃষ্টি আপুকে তোর আর আমার রিলেশনশিপের কথাটা বলে দিয়েছি। কি? তোকে কে বলতে বলেছে? এত জোরে চিল্লাস কেন? আমি কি কানে কম শুনি? হাঁ করে আছিস কেন? মুখের মধ্যে তো আমার খরগোশ দুটো ঢুকে যাবে। তুই যা এখান থেকে, সর। না, আমি যাব না। মার যদি খেতে না চাস তাহলে তাড়াতাড়ি ঘর থেকে চলে যা, যা বলছি। রায়ানের চিল্লানি শুনে সাবি দৌড় দিল। ওকে আর পাইকে। সাবি রুমে এসে হাঁপাতে হাঁপাতে রায়ানকে বকছে, শয়তান ফাজিল, ফালতু কুত্তা, কেঁচো, আন্দাজে আমাকে খালি বকে। চলবো না আমি তোর সাথে, চলে যাব, আমি চলে যাব। সকাল সকাল মামনির ডাকে ঘুম ভাঙে সাবির। সাবি আজও দেরি করে ঘুম থেকে উঠেছে। সাবিকে রায়ান কলেজে গেলে খেয়ে ফেলবে, কারণ অনেক ক্ষেপে আছে ওর উপর। সবাইকে তাড়াতাড়ি আসতে বলে ওর কোনো খোঁজ নেই। কলেজে গিয়ে দেখে সবাই ওর জন্য ওয়েট করতেছে। রায়ান রাগে গোলাপি রং ধারণ করেছে, মনে হচ্ছে খেয়ে ফেলবে সামনে গেলে। সাবি 2-3টে ঢোক গিলে ওদের সামনে গেল। রায়ান সাবিকে বলল, এতক্ষণে তোর আসার সময় হলো? কি করব, সকালে ঘুম থেকে উঠতে পারি না। আর একটা কথা, যদি মুখ থেকে বের করিস তাহলে ধরে পানিতে একটা আছাড় মারবো। সাবি আর কোনো কথা বলল না।
কারণ জানে রায়ান যখন রেগে যায় তখন ওর মাথা ঠিক থাকে না। রায়ান নিজের রাগটাকে কন্ট্রোল করে নীলাকে উদ্দেশ্য করে বলল, নীলা, সাবি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ সাবি, বল, কি বলবি? আসলে তোকে একজন ভালোবাসে। তাই? তা কি ভালোবাসে আমাকে শুনি? সাবি শাহিনের দিকে চেয়ে দেখে শাহিন ঘেমে একাকার অবস্থা। এটা দেখে সাবি ফিক করে হেসে দেয়। সাবির হাসি দেখে রায়ান আবার রেগে গিয়ে সাবিকে বলল, একজনের যায় যায় অবস্থা আর তুই এখানে হাসতেছিস? হাসি থামা, না হলে একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেব। বেয়াদব মেয়ে, নীলাকে যা বলতে চেয়েছিলি তা বল তাড়াতাড়ি। নীলা, শাহিন তোকে অনেক লাভ করে। অনেক দিন যাবত তোকে কথাটা বলবো হয়েছিলাম। শাহিন কখনো তোকে সাহস করে বলতে পারিনি, কারণ তুই যদি ওকে অ্যাকসেপ্ট না করিস তাই। তুই হয়তো বা জীবনে অনেক ভালো ছেলে পাবি, কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি শাহিনের মতো তোকে আর কেউ ভালোবাসতে পারবে না কখনো। শাহিন তোকে অনেক সুখে রাখবে। ওর ভালোবাসাটা গ্রহণ করে নে প্লিজ। সাবির কথা শুনে নীলা মনে মনে অনেক খুশি হলো, কারণ ও তো শাহিনকে আগে থেকেই লাভ করে, বলতে পারিনি কখনো লজ্জায় আর ফ্যামিলির ভয়ে। নীলাকে চুপ করে থাকতে দেখে রায়ান বলল, দেখো নীলা, সাবি যা বলেছে তা তুমি শোনো। শাহিন অনেক ভালো ছেলে, সত্যি হয়তো ওর মতো করে তোমাকে আর কেউ কখনো ভালোবাসতে পারবে না। আমাদের সবার রিকোয়েস্ট, তুমি ওর ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নাও প্লিজ। নীলা কি বলবে ভেবে পাচ্ছে না। ও তো চাই শাহিনকে ভালোবাসতে, কিন্তু ওর ফ্যামিলির লোকেরা কখনোই মেনে নেবে না ওদের রিলেশনশিপ। তাই নীলা বলল, দেখ সাবি, আমার ফ্যামিলির কেউ আমাদের রিলেশনটা মেনে নেবে না। নীলাকে মন খারাপ করে কথাটা বলতে দেখে সাবি কিছু আন্দাজ করতে পেরেছে। তাই সাবি নীলাকে বলল, ফ্যামিলি মানবে নাকি মানবে না সেটা পরের ব্যাপার, আগে তুই বল, তুই কি শাহিনকে লাভ করিস? যে ভালোবাসে সে তো একবারও নিজের মুখে বলল না ভালোবাসার কথাটা। সাবি শাহিনকে একটা থাপ্পড় মেরে বলল, শালাই তোর এখনো চুপচাপ এখানে বসে বসে ফিটার খাচ্ছিস? যা গিয়ে ওকে প্রপোজ কর। সাবি কলেজে আসার সময় ওদের বাগান থেকে অনেকগুলো গোলাপ ফুল ছিঁড়ে নিয়ে এসেছে শাহিনের জন্য। শাহিন যখনই নীলাকে প্রপোজ করতে যাবে তখন সাবি ওর ব্যাগ থেকে গোলাপ ফুলগুলো বের করে শাহিনের হাতে দিল। তারপর বলল এটা দিয়ে নীলাকে প্রপোজ করতে। শাহিন নীলাকে বলল, জানি না কিভাবে বললে তুমি বিশ্বাস করবে, সত্যি ও তোমাকে অনেক ভালোবাসি। অনেক আগে থেকেই বলতে চেয়েছিলাম, বাট বলতে পারিনি। আজ যদি সাবি আর রায়ান না থাকতো হয়তো বলতে পারতাম না। তোমার যদি মনে হয় আমার সাথে তুমি সারাটা জীবন থাকতে পারবে তাহলে আমাকে এখন অ্যাকসেপ্ট করবে। ফ্যামিলির কথা তোমার চিন্তা করতে হবে না। আমি তোমাকে ফ্যামিলির সবার পারমিশন নিয়ে তোমাকে বিয়ে করবো, প্রমিস। আই লাভ ইউ নীলা, আই রিয়েলি লাভ ইউ। আই লাভ ইউ টু। শাহিন নীলাকে গোলাপগুলো দিয়ে জড়িয়ে ধরল। সাবি আর রায়ান হাঁ করে ওদের দিকে চেয়ে আছে। সাবি আর রায়ান পুরো অবাক, ওরা ভাবতে পারেনি একে অপরকে জড়িয়ে ধরবে। সাবি ফিসফিস করে বলছে, ইস, আমাকে যদি কেউ এরকম করে একটু ভালোবাসতো তাহলে আমি তার জন্য সব কিছুই করতে পারতাম। কেউ তো আমাকে ভালোবাসে না। ও না, আমাকে তো একটা বিল্লি ভালোবাসে, বাট কোনোদিন এত সুন্দর করে প্রপোজ করেনি। সাবি ফিসফিস করে কথা বলছে আর রায়ানকে গালি দিচ্ছে। রায়ান সাবিকে বলল, পাগলের মতো বকবক না করলে কি তোর ভালো লাগে না? না, চলে না। রাগের কি হলো? এটা বুঝলাম না কিছুই। আমি তো রাগ করার মতো কোনো কিছু বলিনি। কি হলো? এটা কি সত্যি সত্যি পাগল হয়ে গেছে নাকি? পাবনা নিয়ে দিয়ে আসতে হবে। এই যে বালক বালিকা, ক্লাসের টাইম তো শেষ হয়ে যাবে। আপনাদের রোমান্স করা শেষ হলে ক্লাসে আসেন। রায়ানের মুখে এমন কথা শুনে নীলা তাড়াতাড়ি দৌড়ে ক্লাসে চলে গেল। আর শাহিন রায়ানকে বলল, দোস্ত, শত্রুতা তো এমন না। ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে, মনে চাইলে ক্লাসে আসতে পারিস, আর না হলে বাসায় চলে যা। শালা আপন হয়ে পরের মতো ব্যবহার করস কেন? আর একটা কথা বললে 5 তলার ছাদে নিয়ে গিয়ে লাথি মেরে নিচে ফেলে দেব। তাড়াতাড়ি চল, ক্লাসের টাইম শেষ হয়ে যাচ্ছে। ওরা দুজন ক্লাসে চলে গেল। আজকে শাহিনের মনটা অনেক ভালো, তাই ক্লাসের সবগুলো বন্ধুদের সাথে ভালো মতো কথা বলছে। আসিফের সাথে শাহিনের ঝগড়া ছিল, সেটাও মিটিয়ে নিয়েছে। আসিফ শুনে অনেক খুশি হলো, নীলা ওকে অ্যাকসেপ্ট করেছে। আসিফ দুষ্টুমি করে বলতে লাগলো, শালা তোরটা তো ঠিক হয়ে গেছে, এবার সবাই মিলে আমারটা ঠিক করে দে না প্লিজ। আমাকে রায়ান সব বলেছে তোর ব্যাপারে, তুই সারা জীবনে ঠিক হবি না। মিম তোকে কত লাভ করে, আর তুই কিনা অন্য মেয়ের সাথে মজা করতে যাস। তোকে 1 মাস কষ্ট পেতে হবে, তারপর আমরা সবাই মিলে মিমকে বুঝিয়ে ঠিক করে দেব। 1 মাস, এটা তোর শাস্তি। তোরা সবে আপন হয়ে পরের মতো কথা বলছিস কেন? থাকবো না আমি এখানে, থাকবো না, চলে যাব, আমি চলে যাব।
ওরে শালা, তুই আবার সাবির মতো করে কথা বলছিস কেন? কাহিনী কি? এমনি দোস্ত, প্লিজ ঠিক করে দে। আমার রিলেশনটা ভালো লাগে না মিমকে ছাড়া। কালকে সারাটা দিন আমি কিছুই খেতে পারিনি। আচ্ছা, ঠিক করে দেব, চিন্তা করিস না। আসিফ ওদের কথা শুনে খুশি হয়ে ওদেরকে জড়িয়ে ধরল। 2 ক্লাস শেষে আসিফ, রায়ান, শাহিন ওরা 3 জন মিলে অনেক মজা করেছে। শাকচুনিগুলোকে মঞ্চায় মাথায় তুলে মাটিতে 3টা করে আছাড় মারতে, প্রতিদিন রায়ানকে নিয়ে বসে গল্প লাগিয়ে দেয়, মঞ্চে ওদের ধরে ঠাস করে একটা থাপ্পড় মারতে। কথাগুলো নীলা আর মিমকে বলছে সাবি, আর রাগে ফুঁসছে। মিম আর নীলা অনেক কষ্ট করে সাবিকে সামলেছে। হঠাৎ করে সাদিয়া বলে উঠল, দোস্ত, আজ ছুটির পর খেলা হবে। কি করবি তুই দোস্ত, বল না একটু। হ্যাঁ দোস্ত বল, শুনি কি করবি? বান্ধবীরা, আজ আমি ঠিক করেছি রায়ানকে প্রপোজ করব। বলিস কি, ভালোই হবে। আমাদের তো মনে হয় রায়ান তোকে অ্যাকসেপ্ট করবেই। হ্যাঁ, আমারও তাই মনে হয়। দোস্ত, আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া বল না। তুই একটা কাজ করতে পারোস। কি কাজ? আগে কিছু গোলাপ কিন, তারপর ওটা দিয়ে তাকে প্রপোজ করিস। হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি। টিফিন টাইমে আমরা 3 জন ফুল কিনতে যাব, ওকে? ওকে দোস্ত। ওদের কথা শুনে সাবি রাগে দুঃখে কান্না করে দিল। নীলা আর মিম অনেক বোঝাচ্ছে সাবিকে, তাও সাবির কান্না থামছে না। সাবি কান্না করতে করতে নীলা আর মিমকে বলছে, রায়ান শুধু আমার, সাদিয়ার কত বড় সাহস, ও আমার কাছ থেকে রায়ানকে কেড়ে নিতে চাচ্ছে। দোস্ত, তোরা কিছু কর, আমি ওকে ছাড়া বাঁচবো না। হারাতে চাই না আমি রায়ানকে। তোরা কিছু কর, রায়ানকে ছাড়া আমি মরে যাব। তোরা কিছু কর প্লিজ। সাবি এমন করে কান্না করবে নীলা আর মিম স্বপ্নেও ভাবেনি। সাবির কান্না দেখে ওদের অনেক কষ্ট লাগছে। মিম সাবিকে বলল, আরেকটা বার যদি কান্না করিস তাহলে একটা থাপ্পড় মারবো তোরে। কি করব আমি বল, আর ভালো লাগে না। তোরা তো জানিস ছোট থেকে আমি শুধু ওকেই লাভ করি। তোরা কিছু কর প্লিজ, ওকে ছাড়া আমি সত্যি সত্যি বেঁচে থাকতে পারবো না। তুই কোনো চিন্তা করিস না, আমরা আছি তো তোর সাথে। দেখি এই পেতনিগুলা কি করতে পারে। টিফিন টাইমে ওরা ফুল কিনতে যাবে, তাই না? আর আমরা টিফিন টাইমে রায়ানকে ভাগাবো কলেজ থেকে। তুই কোনো চিন্তা করিস না। কি করবি দোস্ত? আমি রায়ানকে যে বলবো বাসায় ওর আম্মু অনেক অসুস্থ। ও যদি বাসায় গিয়ে দেখে বড় আম্মু ঠিক আছে, তাহলে তোর কি অবস্থা করবে ভেবে দেখেছিস? রায়ান মিথ্যে পছন্দ করে না। এমন কিছু করিস না যাতে পরবর্তীতে তোদের সাথে ওর কোনো ঝামেলা হয়। সাবি, তুই এত চিন্তা করিস না, আমরা দেখতেছি কি করা যায়। নীলা? হ্যাঁ বল মিম। তুই আসিফ আর শাহিনকে সবকিছু খুলে বল, ওরাই যে কোনো একটা ব্যবস্থা করবে, আমাদের কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, এটাই করতে হবে। সাবি, তুই কোনো চিন্তা করিস না, শুধু টিফিন টাইমটা হতে দে। অনেক শখ তাই না? গোলাপ নিয়ে এসে প্রপোজ করবে। রায়ানকে করাচ্ছি প্রপোজ। টিফিন টাইমে নীলা গিয়ে আসিফ আর শাহিনকে সবকিছু খুলে বলল। ওরা বলল ওরা ব্যাপারটা দেখে নেবে। রায়ান টিফিন টাইমে যখনই বাহিরে যাবে তখন আসিফ আর শাহিন রায়ানকে বলল, দোস্ত, একটা কাজ করা যায় না? কি কাজ? আজ আমরা 3 জন মিলে কোথাও ঘুরতে যাব। মিম আমার সাথে কথা বলে না, তাই মনটা খারাপ। কোথাও ঘুরতে গেলে মনটা একটু ভালো হবে। প্লিজ দোস্ত, না করিস না। হ্যাঁ, আয় যাই কোথাও আজকে, তোদের আমি ট্রিট দেবো। তুই শিওর তো? হ্যাঁ, আয় কোথাও ঘুরে আসি। ওকে, নো প্রবলেম, বাট ছুটি কিভাবে দিব? আরে এ নিয়ে তুই কোনো চিন্তা করিস না। বলবো আমাদের বার্থডে পার্টি যেতে হবে, তাই আমাদের ছুটি লাগবে। হ্যাঁ, এটাই বলবো। ওকে, নো প্রবলেম। শাহিন আর আসিফ মিলে রায়ানকে কলেজ থেকে নিয়ে চলে গেল। আজকে ওরা 3 জন মিলে নীলা মার্কেটে ঘুরতে গেছে। দেখছেন 3 জন কত বড় খারাপ, লেখিকাকে না নিয়েই চলে গেছে। একবার বলতেও তো পারতো। এবার রাবেয়া আর সাদিয়া 3 জন মিলে কোথা থেকে যেন ফুলের তোড়া নিয়ে আসছে। কলেজে আসতে না আসতে সাবির সাথে ধাক্কা খেলো। সাদিয়া সাবিকে বলল, চোখে কি কম দেখিস? দেখে শুনে চলতে পারিস না? আমি না হয় চোখে কম দেখি, তুই কি চোখে কম দেখিস? তুই দেখে শুনে চলতে পারিস না? ধাক্কা লাগে কিভাবে ফাজিল? যত বড় মুখ নয় তত বড় কথা। এটা বলে সাবিকে থাপ্পড় দিতে গেলে সাবি সাদিয়ার হাতটা মুছিয়ে দিল। নেক্সট টাইম এই ভুলটা আর করিস না, তাহলে এই কলেজে থাকতে পারবি না। কেন রে, কলেজটা কি তোর বাপের? বাপের না হলেও চাচ্চুর, তোরা সেটা মাথায় রাখিস। নীলা, তুই আর একটা কথা বলবি না। সাবি, তুই নীলাকে ধমক দিচ্ছিস কেন? ও তো কিছু ভুল বলেনি। কিছু কথা না বলাই ভালো, বুঝলি? সরি নীলা, তোকে আমি এভাবে ধমক দিতে চাইনি। আমি চাই না আমার পরিচয়টা কলেজের কেউ জানুক। আর তোদেরকে বলছি, নেক্সট টাইম আমার পেছনে লাগতে আসিস না।
তাহলে তোদের কলেজে পড়া হবে না। সাদিয়া রাগে ফুঁসছে। সাদিয়াকে আজ পর্যন্ত কেউ এভাবে কথা বলেনি, আর সাবি সাদিয়ার হাত মুচড়ে দিল। সাদিয়াকে এভাবে রাখতে দেখে নিপা আর রাবিয়া ওকে সান্ত্বনা দিচ্ছে। অনেকক্ষণ যাবত পর সাদিয়ার রাগটা কমেছে। নিপা আর রাবিয়া সাদিয়াকে বলতেছে, দোস্ত ফালতু কাজে টাইম ওয়েস্ট করিস না, রায়ানকে গিয়ে প্রপোজ কর। বেচারি সাদিয়া ওদের কথা শুনে রায়ানকে প্রপোজ করতে গেলে ক্লাসে গিয়ে দেখে রায়ান নেই। আবিরকে জিজ্ঞাসা করে জানতে পারলো রায়ান কলেজ থেকে ছুটি নিয়ে চলে গিয়েছে। সাদিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল এটা শোনার পর। সাদিয়া রাগ দেখিয়ে কলেজ থেকে বাসায় চলে গেল। আসিফ, রায়ান, শাহিন তিনজন মিলে আজ অনেক মজা করছে নীলা মার্কেটে এসে। তিনজন মিলে ফুচকা খেলো, আইসক্রিম, বার্গার, চিপস এসব খাচ্ছে, আর তিনজন মিলে অনেক মজা করছে। অনেকক্ষণ যাবৎ তিনজন ঘুরল। বিকালে বাসায় চলে গেল। কলেজ থেকে বাসায় এসে সাবি ফ্রেশ হয়ে খেয়ে বৃষ্টি আপুর সাথে আড্ডা দিতে বসলো। অনেকক্ষণ যাবৎ আড্ডা দেওয়ার পর ওরা নিচে চলে আসলো। ওরা যখনই বাগানে যাবে তখন দেখে রায়ান বাসায় আসছে। রায়ানকে দেখে সাবি একটা হাসি দিয়ে রায়ানের সামনে গেল, গিয়ে রায়ানকে বলল, কই ছিলি তুই সারাদিন? তোকে আমি টিফিন টাইমে দেখতে পাইনি কেন? আমি কোথায় ছিলাম এটা তোকে বলার প্রয়োজন মনে করছি না। কি বললি তুই আমাকে? তুই বলবি না? দাঁড়া, এক্ষুনি গিয়ে বড় আব্বুকে বলে দিব তুই আজ কলেজে যাসনি, তখন মজা বুঝবি। সাবি যখনই বড় আব্বুর কাছে যেতে নিল তখন রায়ান সাবির চুলের মুঠি ধরে বলল, আমি আসিফ শাহিন মিলে নীলা মার্কেট গিয়েছিলাম, বুঝেছিস এখন? হ্যাপি? সেই তো বললি শুধু শুধু এতক্ষণ আমাকে কষ্ট দিয়ে। তা কি কি খেলি? আমরা কিছু খাইনি। যদি এখন বলি যে আমরা অনেক কিছু খেয়েছি তাহলে রাক্ষসটা খেতে চাইবে। ওই হে দেবর, মিথ্যা বলো না। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি মিথ্যে বলতেছো। কি কি খেয়েছো তাড়াতাড়ি বলো, না হলে বাবার কাছে যে বিচার দেব। ভাবি তুমিও এভাবে তাকিয়ে লাভ নেই। কি কি খেয়েছো তাড়াতাড়ি বলো, না হলে গেলাম। তোমাদের কাউকে কোথাও যেতে হবে না, আমি বলতেছি কি কি খেয়েছি। বলো। ফুচকা খেয়েছি। কি? আমি খাবো। আমিও খাবো। রায়ান মনে মনে ভাবছে, মেয়ে মানুষ তো তাই এমন, শুধু ফুচকা খেয়েছি। এটা শুনে এমন পাগল হয়ে যাচ্ছে, আরো তো কত কিছু খেয়েছি। এগুলো বললে তো আমাকে পাবনা যেতে হবে, মনে মনে ভাবছে আর মুচকে মুচকে হাসছে। রায়ানের হাসি দেখে সাবি বলল, হেসে লাভ নেই, এক্ষুনি যা গিয়ে আমাদের জন্য ফুচকা নিয়ে আয়। আরে আমি আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেই, তারপর এনে দিচ্ছি। প্রমিস? হ্যাঁ যা। রায়ান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে, ওদের জন্য ফুচকা আনতে যাবে তাই। সাবি আর বৃষ্টি আপু সারাটা বিকেল বাগানে আড্ডা দিয়েছে। সন্ধ্যায় রায়ান ফুচকা নিয়ে বাসায় আসলো। রায়ানের হাতে ফুচকা দেখে সাবি চিৎকার দিয়ে যে সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই স্লিপ কেটে পড়ে গেল। রায়ান অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না। বড় আপু পাপা দৌড়ে এসে সাবিকে ধরলো। মাথা ফেটে সাবির অনেক রক্ত বের হচ্ছে। রায়ান এখনো সেম জায়গায় দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। রায়ানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বৃষ্টি আপু রায়ানকে বলল, রায়ান তাড়াতাড়ি সাবিকে নিয়ে হসপিটাল যেতে হবে, কিছু একটা করো। তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? কথা বলছো না কেন? প্লিজ ওকে তাড়াতাড়ি ধরো, ওকে নিয়ে এক্ষুনি হসপিটাল যেতে হবে, অনেক রক্ত বের হচ্ছে। বড় আপু আর পাপা প্রায় পাগলের মতো হয়ে গেছে সাবির এই অবস্থা দেখে। মামনি আর বড় আম্মু অনেক কান্নাকাটি করতেছে। রায়ান দৌড়ে এসে সাবিকে কোলে নিয়ে গাড়িতে উঠে বসলো। বৃষ্টি আপু, বড় আপু, পাপা রায়ানের পিছে পিছে গিয়ে গাড়িতে উঠল। রায়ান কোনো রকম ড্রাইভ করতে করতে হসপিটালে এসে পৌঁছালো। সাবিরের অবস্থা দেখে ডক্টর তাড়াতাড়ি ওকে আইসিইউতে নিয়ে গেল। ডক্টর সবাইকে উদ্দেশ্য করে বলেছে, ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে, অনেক রক্ত বেরিয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন। ওর আর আমার রক্তের গ্রুপ সেম, আপনারা অপারেশন স্টার্ট করেন। ডক্টর সাবিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। সাবির অবস্থা ভালো না, মাথায় অনেক আঘাত পেয়েছে, তাছাড়াও পায়ের মধ্যে অনেক ব্যথা পেয়েছে, মনে হয় পা ভেঙে গেছে। ডক্টর এখনো ভালোভাবে বলতে পারছে না পা ভেঙেছে কিনা। সাবির জ্ঞান ফিরলে বোঝা যাবে পা ভেঙেছে কিনা। অনেকক্ষণ পর ডাক্তার রায়ানকে নিয়ে গেল রক্ত দেওয়ার জন্য। সবাই বাহিরে বসে ওয়েট করতেছে। প্রায় 2 ঘন্টা পর ডক্টর অপারেশন রুম থেকে বের হলো। পাপা উত্তেজিত হয়ে ডাক্তারকে বলছে, আমার মেয়ে কেমন আছে? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আপনারা শান্ত হন, 24 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারছি না, ওনার অবস্থা অনেক খারাপ।
মাথায় অনেক আঘাত পেয়েছে, এক পা মনে হয় ভেঙে গেছে। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করেন। কথাটা বলেই ডাক্তার চলে গেল। পাপা অনেক কান্নাকাটি করতেছে। সবাই মিলে পাপাকে অনেক বোঝাচ্ছে। রায়ান এখনো একই জায়গাতে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলতে পারছে না। বৃষ্টি আপু রায়ানকে বলতেছে, বাসার ফোন দিয়ে বল সাবি ঠিক আছে, না হলে মামনি আর আম্মু অনেক কান্নাকাটি করবে। বৃষ্টি আপুর কথা শুনে রায়ান বৃষ্টি আপুকে বলল, সাবির অবস্থা তো ভালো না, বাসায় ফোন দিয়ে কিভাবে বলবো যে সাবি ঠিক আছে? বুঝছো না কেন? বাসায় মামুনি আর আম্মু অনেক চিন্তা করবে। ডক্টর তো বলেছে 24 ঘন্টার আগে কিছু বলা যাবে না। এটা যদি এখন তুমি বাসায় ফোন দিয়ে বলো তাহলে ওনারা আরো চিন্তা করবে, ভেঙে পড়বে। তাই বাসায় ফোন দিয়ে বলো চিন্তা না করতে, সাবির ঠিক আছে। বৃষ্টি আপুর কথা শুনে রায়ান বাসায় ফোন দিল। অনেকক্ষণ যাবৎ ফোনটা বেজে যাওয়ার পর ফোন ধরলো আম্মু। আম্মু তোমরা কোনো চিন্তা করো না, সাবি ঠিক আছে। মামুনিকে বলো চিন্তা না করতে, আর কান্নাকাটি একদমই করবা না। তোরা সাবিকে নিয়ে কখন আসবি বাসায়? 2 দিন পর। সাবি যখন ঠিক আছে তাহলে 2 দিন পর আসবি কেন? কি হয়েছে সাবির? বল, কিছু কি লুকাচ্ছিস আমার থেকে? রায়ান কি বলবে ভেবে পাচ্ছে না। বৃষ্টি আপু রায়ানের কাছ থেকে ফোনটা নিয়ে আম্মুকে বলছে, আপনারা চিন্তা করেন না, সাবির ঠিক আছে। মাথায় আঘাত পেয়েছে তো তাই ডাক্তার বলেছে 2-3 দিন পর ছাড়বে। মামুনিকে বোঝান সাবির কিচ্ছু হয়নি। সত্যি বলছে তোমা? হ্যাঁ আম্মু, সত্যি। তোমরা কিছু করো, আমার মেয়ের কিছু হলে আমি বাঁচবো না। আমার একমাত্র মেয়ে, কিছু একটা করো। আমার একমাত্র মেয়ে, কিছু একটা করো তোমরা। আমার অনেক কষ্ট হচ্ছে, কলিজাটা যেন বের হয়ে যাচ্ছে। পাপার কান্না দেখে সবাই কান্না করে দিল। রায়ান এসে পাপাকে জড়িয়ে ধরে বলল, তুমি কোনো চিন্তা করো না পাপা, সাবি ঠিক হয়ে যাবে, ওর কিছু হবে না, আর একটু কান্না করবা না। সবাই অনেক কান্না করতেছে। রায়ান সাবির সাথে দেখা করতে যখনই যাবে তখন নার্স রায়ানকে বাধা দেয়। রায়ান নার্সকে বলল, প্লিজ একটু দেখতে দেন, দেখে চলে আসবো। ওনার কন্ডিশন ভালো না, ডাক্তার কাউকে ভেতরে অ্যালাউ করছে না। প্লিজ একটাবার যেতে দেন, শুধু দেখে চলে আসবো। রায়ান একরকম জোর করে ভিতরে চলে গেল। নার্সের কোনো বাধাই মানল না। ভিতরে গিয়ে দেখে সাবি শুয়ে আছে। আজ সাবিকে অন্য রকম লাগছে। কেন জানি সাবিকে দেখে অনেক কষ্ট লাগছে। মনের অজান্তেই চোখ থেকে অঝরে পানি পড়ছে। নার্স এসে রায়ানকে তাড়াতাড়ি বের করে দিল। সবাই অনেক চিন্তা করছে আর আল্লাহর কাছে বারবার বলছে সাবি যেন সুস্থ হয়ে যায়। 7 ঘন্টা পর সাবির জ্ঞান ফিরেছে। নার্স এসে সবাইকে বলল সাবি এখন আগের থেকে অনেক বেটার আছে। নার্সের মুখে একথা শুনে পাপা, বড় আব্বু, রায়ান, বৃষ্টি আপু অনেক খুশি হয়েছে। রায়ান বলছে, আল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজ তোমার জন্যই আমি আমার সাবিকে ফিরে পেলাম। রায়ান অনেক জোরে কথাটা বলে ফেলল। রায়ানের কথা শুনে পাপা, বড় আব্বু অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে আছে। বড় আব্বু রায়ানকে একটা ধমক দিয়ে বলল, এই স্টুপিড, তোর সাবিনা আমাদের সবার। রায়ান আব্বুর কথা শুনে একটু অবাকই হলো আর মনে মনে বলতে লাগলো, এটা আমি কি করে ফেললাম, এত জোরে কেন বলে ফেললাম। ভালোই হয়েছে ওনারা নেগেটিভ মাইন্ডে নেয়নি। হ্যাঁ হ্যাঁ, সবার সাবি। আপনারা একজন একজন করে ওনার সাথে দেখা করতে পারেন, আর খেয়াল রাখবেন উনি যাতে বেশি কথা না বলেন। বেশি কথা বললে মাথায় ব্যথা করবে, মাথায় অনেক আঘাত পেয়েছেন। সবার আগে পাপাকে পাঠানো হলো সাবিকে দেখার জন্য। সাবি আস্তে আস্তে চোখ খুলে তাকালো। তাকিয়ে দেখে পাপার সামনে। পাপা সাবিকে বলল, মামুনি কথা বলো না, মাথা ব্যথা করবে তোমার। একটু দেখে শুনে চললে তো পারো, ওভাবে পড়ে গেলে কিভাবে? তুমি তো জানো তুমি আমার কলিজা, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি থাকবো কিভাবে বলো? সাবি পাপার কথা শুনে কান্না করে দিল। পাপাও কান্না করতেছে। সাবি ভাবেনি ও ওভাবে পড়ে যাবে। সাবিকে কান্না করতে দেখে পাপা বলল, একদম কান্না করো না মামুনি, তুমি ঠিক হয়ে যাবে। সাবি কান্না করতে করতে পাপাকে বলল, পাপা, আমি আমার পা নাড়াতে পারছি না কেন? সাবির কথা শুনে পাপা কান্না করে দিল। ডাক্তাররা যা বলেছে তাই সত্যি হলো। চিন্তা করো না মামুনি, তুমি পায়ে একটু ব্যথা পেয়েছো, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। পাপা কথা শুনে সাবি আরো বেশি করে কান্না করতেছে। সাবির কান্না দেখে পাপা আবারও বলতে লাগলো, আমার গুড গার্ল কান্না করতেছে কেন? সবাই তো জানে না আমার মেয়েটা অনেক সাহসী, তাই না মামুনি? একদম কান্না করবে না, ঠিক হয়ে যাবে তুমি। পাপার পর বড় আপু, বৃষ্টি আপু গিয়ে সাবির সাথে দেখা করে এলো। সাবি বৃষ্টি আপুকে বলল,
রায়ান কোথায়? রায়ানকে বলো আমার সাথে দেখা করতে, ওর সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে। রায়ান অনেকক্ষণ পর সাবির সাথে দেখা করতে গেল। রায়ানকে দেখে সাবি বলল, এই কুত্তা, তুই এতক্ষণ পর আমার সাথে দেখা করতে এলি কেন? তুই সবার আগে আসলি না কেন? আরে পাগলি, বুঝিস না কেন? আগে বড়দের আসতে হয়। আর তাছাড়া পাপা অনেক কষ্টে ছিল, তাই পাপাকে আগে আসতে বলেছি, তারপর ওরা দেখা করতে আসলো। সবাই কষ্ট পেয়েছে, শুধু তুই বাদে, তাই না? আমি মরে গেলে তো তোর জন্যই ভালো।